আচ্ছা, সো আজকের ক্লাসের টপিক হচ্ছে ভার্ব। আর এটা আমাদের ইংলিশ ক্লাস 4, এর আগে 3টা হয়ে গেছে। দ্যাট ইজ নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভের উপরে। তো ভার্ব হচ্ছে পার্সোনাল এর মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা এইটা তুমি বুঝতে পারলে তোমার রাইট ফর্ম অফ ভার্বস ক্লিয়ার হয়ে যাবে। বা ভার্ব থেকে রিলেটিভলি অনেক ধরনের কোশ্চেন আসে, মানে প্রকারভেদ, তারপরে আইডেন্টিফিকেশন। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো নাউনের মতো দেখতে বা নাউন হিসেবে চেনো, কিন্তু একই সাথে সেটা ভার্ব হিসেবে কাজ করে। তাছাড়া ধরো যে সেন্টেন্সে ভার্বের ব্যবহার, হ্যাঁ, অনেক সময় ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে ভার্বের যে চেঞ্জ গুলা হয়, যে কখন আইএনজি যুক্ত হবে, কখন ইডি যুক্ত হবে, কখন V2, V1, V3, এই জিনিসগুলোর উপরে কিন্তু অনেক ধরনের কোশ্চেন করা হয়। অর্থাৎ ভার্ব হচ্ছে অনেক বড় একটা টপিক। তো আজকের ক্লাসটা একটু লং হবে, তোমরা পুরো ক্লাসটা একটু কনসেন্ট্রেশনের সাথে দেখার চেষ্টা করবা, ঠিক আছে? শুরুতে খেয়াল করো যে পার্টস অফ স্পিচের মধ্যে টপিক ভার্ব, এবং রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে আরেকটা জিনিস, যেটাও কিন্তু আমরা এই ক্লাসের মধ্যেই তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো। আমরা রাইট ফর্ম অফ ভার্ব ব্যাপারটা এবং পার্টস অফ স্পিচের ভার্ব দুইটা ব্যাপারকেই কি একটা কম্বাইনলি প্রিপেয়ার করার ট্রাই করবো, মানে যাতে করে তোমার দুইটা জিনিস একসাথে শিখতে পারো। কারণ একটা একটার সাথে কোরিলেট করে পড়লে তোমার মনে থাকবে বা রিলেট করতে পারবা যে এইখানে এটার সাথে এই রুলসটা কিভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। তো খেয়াল করো, এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড ভার্ব। মানে ভার্ব জিনিসটা অ্যাকচুয়ালি কি? ভার্ব হচ্ছে কোনো কিছুর যখন কাজ বোঝায়, বা অ্যাকশন মানে কি, একজন মানে হচ্ছে কাজ, ঠিক আছে? কাজ বোঝায়, সেটাই হচ্ছে তোমার ভার্ব। এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন অর কাজ ইজ কল্ড এ ভার্ব। এবং কোনো একটা সেন্টেন্সের সবচেয়ে ইসেনশিয়াল পার্ট যেটা, মানে ম্যান্ডেটরি যেটাকে বলতে পারো, সেটাই হচ্ছে তোমার ভার্ব। মানে ভার্ব একটা সেন্টেন্সে থাকতেই হবে, যদি ভার্ব না থাকে তাহলে ওইটা কখনো সেন্টেন্স তৈরি করা যাবে না। দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। এবার আসো যে ভার্বের মধ্যে তোমার মেইনলি ক্লাসিফিকেশনটা কিরকম। সো ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে যদি আমি আলোচনা করি, এইখানে ক্লাসিফিকেশন, এখানে দুইটা জিনিস প্রথমে আসবে, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে তোমার মেইন ভার্ব। এই হেল্পিং ভার্বকে তোমরা কি নামে চিনো বলো তো? হেল্পিং ভার্বকে তোমরা কি নামে চেনো? এটা একটা নাম আছে, এটা একটা নাম হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। AUXU, অক্সিলারি ভার্ব। ওকে। মেইন ভার্বেরও আরেকটা এরকম নাম আছে, যেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এই যে প্রিন্সিপাল শব্দটা বললাম না, প্রিন্সিপাল মানে হচ্ছে কি বলতো? এটার শব্দের অর্থ কি? বলো, প্রিন্সিপাল শব্দের অর্থ কি? আচ্ছা, মেইন শব্দের অর্থ কি? প্রধান। হ্যাঁ, কি বলছো, প্রধান বলছো নাকি? প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে প্রধান বা মেইন। কিন্তু যদি এরকম থাকে যে PLE, প্রিন্সিপাল, এটার মানে কি? এটার অর্থটা কি আসে বলো? প্রিন্সিপাল শব্দের অর্থ কি? এটা অর্থ হচ্ছে তোমার নীতি, ঠিক আছে? যেমন যদি বলি বাংলাদেশের যে সংবিধান, দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এইটার কার্ডিনাল প্রিন্সিপাল কতগুলা? বিউপিতে কিন্তু এই কোশ্চেনটা প্রায় আসে। বলো তো, কার্ডিনাল প্রিন্সিপাল কতগুলা বাংলাদেশের সংবিধানের কার্ডিনাল 152 প্রিন্সিপাল? না 53? 153টি হচ্ছে তোমার আর্টিকেল বা অনুচ্ছেদ, কিন্তু কার্ডিনাল প্রিন্সিপাল মানে হচ্ছে মূল নীতি। মূল নীতি, কার্ডিনাল মানে হচ্ছে তোমার মূল, আর এদিকে প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি। তো মূল নীতি হচ্ছে মাত্র 4টা। এই যে বাংলাদেশের বিভিন্ন লোগো খেয়াল করবা, মনোগ্রাম, তারপরে বাংলাদেশের লোগো, সেখানে 4টা স্টার থাকে, এই পাশে 2টা তারকা চিহ্ন, এই পাশে 2টা তারকা চিহ্ন। খেয়াল করছো কি কখনো? এই যে 4টা তারকা চিহ্ন বা 4টা স্টার কেন আছে? এই 4টা মূল নীতিকে নির্দেশ করে। এটার প্রথমটা হচ্ছে কি তোমার ডেমোক্রেসি, তারপর তোমার হচ্ছে সোশ্যালিজম, তারপর তোমার কি, তোমার হচ্ছে এই যে ন্যাশনালিজম, আর একটা হচ্ছে তোমার সেকুলারিজম। এই 4টা মূলনীতি। সেকুলারিজম কথাটার মানে কি, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আর আদার্স সবগুলো তো বুঝতেই পারতেছো, গণতন্ত্র, সমাজতন্ত্র আর জাতীয়তা। তো এই হচ্ছে সংবিধানের 4টা মূলনীতি। ওইখানেও যেহেতু এই যে প্রিন্সিপাল, PLE হবে আর কি, ঠিক আছে? এনিওয়ে, ব্যাক টু দ্য পয়েন্ট, যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটার মধ্যে নর্মালি প্রাইমারি ভার্ব হচ্ছে তোমার 14টা। এই 14টা ভার্ব কিভাবে আসে দেখো। প্রথমটা হচ্ছে বি। বি এর মধ্যে কি কি আসে? তোমার আসে হচ্ছে এম, তারপরে ইজ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, তারপর আরো আছে বি, তারপরে বিন, আরেকটা কি, বিং।
এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। এখানে দেখো কয়টা হইলো, 1 2 3 4 5, ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে 4 5 6 7 8টা হইলো। তারপর এখানে হ্যাভ এর সাথে হচ্ছে কি, হ্যাভ, হ্যাজ, তারপর হচ্ছে হ্যাড। ওকে, ডু এর সাথে কি, ডু, তারপরে ডিড, তারপর হচ্ছে ডান। তো এই টোটাল সাম আপ করে দেখো 14টা হবে, 8 9 10 11 12 13 14। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রাইমারি ভার্ব। হেল্পিং ভার্বের মধ্যে প্রাইমারি ভার্ব হচ্ছে এগুলো। আর মডেল অক্সিলারি আছে না, মডেল অক্সিলারি, যেমন মে, মাইট, তারপরে শুড, কুড, ক্যান, কুড, এই যে এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারির পরে অলওয়েজ কি বসে বলতে পারবা? মডেল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্মটা বসে, V1 ফর্ম নাকি V2 ফর্ম নাকি V3 ফর্ম? আগে বলি, V1 ফর্ম মানে হচ্ছে যেটা তোমার প্রেজেন্ট ফর্ম যেটা, V2 ফর্ম হচ্ছে তোমার পাস্ট ফর্ম যেটা সেটা, V3 ফর্ম হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা। যেমন যদি বলি ডু, ডিড, ডান, এখানে ডু হচ্ছে V1, ডিড হচ্ছে V3, V2, এবং ডান হচ্ছে তোমার V3। সো আমাকে একটু বলো যেগুলো মডেল অক্সিলারি, যেমন মে, মাইট, ক্যান, কুড, তারপরে শুড, এইগুলার পরে মডেল অক্সিলারির পরে কোন ফর্মটা বসবে, V1 V2 V3 কোনটা বসবে? এটা তোমাদের জানার কথা, বলো। তুমি কি বলো? যদি বলি ইউ শুড ড্যাশ দেয়ার, ব্র্যাকেটে আমি দিয়ে দিলাম গো, তাহলে তুমি কি বলবা? শূন্যস্থানে কি লিখবা? ইউ শুড ড্যাশ দেয়ার, ব্র্যাকেটে গো দেওয়া আছে। একটু আনমিউট করে অ্যান্সার করো। প্রেজেন্ট ফর্ম মানে হুম, V1। এটাই তো বলবা যে মানে ইউ শুড গো দেয়ার, কেননা যেহেতু মানে শুড আছে, তার মানে কি সেক্ষেত্রে V1 ফরম্যাটটা কি তুমি ইউজ করছো, মানে ইউ শুড গো দেয়ার, এই গো এর কোনো চেঞ্জ হবে না। মানে ধরো গোয়িংও হবে না, বা গনও হবে না, বা ওয়েন্টও হবে না। তুমি এটা বলতে পারবে না যে ইউ শুড ওয়েন্ট দেয়ার, ইউ শুড গন দেয়ার, এরকম বলা যায় না। ইউ শুড গো দেয়ার, মানে শুড, মাইট, কুড, ক্যান, কুড, এই শব্দগুলোর পরে অলওয়েজ বেস ফর্মটাকে ইউজ করতে হয়। তাহলে বেস ফর্ম কোনটা? এই যে V1 ফর্ম যেটা সেটা। বুঝা গেছে? তার মানে মডেল অক্সিলারির পরে অলওয়েজ V1 ফর্ম বসে, এটা মনে রাখবা কিন্তু। খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস। মডেল অক্সিলারি যেগুলো আছে সেগুলোর পরে অলওয়েজ বেস ফর্ম বা V1 ফর্মটা বসে। যেমন আই শুড ডু ইট, আমি বলতে পারবো না যে ডিড ইট বা ডান ইট বা ডুইং ইট, কোনো কিছু বসানো যাবে না, শুধু বলতে হবে আই শুড ডু ইট, নো চেঞ্জ। ওকে, এবার আসো যে মেইন ভার্ব। মেইন ভার্ব জিনিসটা হচ্ছে কি, প্রিন্সিপাল ভার্ব। এটার মধ্যে দুই ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমরা দেখি ফাইনিট ভার্বের মধ্যে একটা ক্লাসিফিকেশনের মধ্যে আসে কি, ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। সো ট্রানজিটিভ কথাটার মানে হচ্ছে যেটার তোমার সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেটার অবজেক্ট থাকবে। ধরো যে সকল ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট জিনিসটা আমরা শিখছি না ওই শুরুর দিকের ক্লাসে? অবশ্যই শিখছিলাম যে এইটা হচ্ছে অবজেক্ট, যেটা তোমার নাউন প্রোনাউন হিসেবে শেষে গিয়ে বসে আর সাবজেক্টের সাথে ভিন্ন হয়, তাইলে সেটা অবজেক্ট। আর যদি একই রকম হয়ে যায় তাহলে সেটা কমপ্লিমেন্ট। তো ধরো যদি কোনো একটা সেন্টেন্সে অবজেক্ট থাকে, তাহলে ওই পুরো সেন্টেন্সটাকে বলতে হবে বা ভার্বটাকে বলতে হবে ট্রানজিটিভ ভার্ব। এবং ইনট্রানজিটিভ ভার্ব কখন হবে? যখন ওই ভার্বটার কোনো অবজেক্ট থাকবে না, সেটাকে বলতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা দেখবো এক্সাম্পল সহকারে একটু পরে দেখবো। তো আশা করছি এই জিনিসটা বুঝছো। যদি অবজেক্ট বা কর্ম, বাংলা এটাকে বলে কর্ম, সেটা থাকে উপস্থিত, তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর না থাকলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। আর নন ফাইনিট ভার্ব কোনগুলো? যেমন তোমার ইনফিনিটিভ, তারপরে জিরান্ড, তারপরে পার্টিসিপাল। ইনফিনিটিভের ফরম্যাটটা কি রকম বলো তো? ইনফিনিটিভের ফরম্যাটটা কি? ইনফিনিটিভের ফরম্যাটটা কি রকম? মানে কোন ফর্মটাকে ইনফিনিটিভ বলা হয় বলতে পারবা? আচ্ছা, খেয়াল করো, টু প্লাস V1, এটাকে বলা হয় তোমার ইনফিনিটিভ ফরম্যাট। অর্থাৎ টু এর পরে যখন বেস ফর্মটা বসে, সেটাই হচ্ছে ইনফিনিটিভ ফরম্যাট। আর জিরান্ড জিনিসটা কি? জিরান্ড হচ্ছে তোমার ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় সেটা, এবং কাজ করে কিসের? কাজ করে সেটা নাউনের। ওকে, তখন গিয়ে সেটা হচ্ছে জিরান্ড। আর পার্টিসিপল জিনিসটাও সেম, ভার্বের সাথে তোমার আইএনজি যুক্ত হবে, কিন্তু সেটা কাজ করবে হচ্ছে অ্যাজেক্টিভের। কিসের কাজ করবে? অ্যাজেক্টিভের কাজ করবে। তো এতটুকু পরিমাণ ক্লিয়ার হয়েছে কিনা এখানে যতটুকু বলছি? আমরা একটু পরে আরো ইলাবোরেটলি এটা আলোচনা করব প্রত্যেকটা জিনিসই, বাট জিনিসটা বুঝছো কিনা, ক্লাসিফিকেশনটা, বলো জি তো। ভাইয়া। ওকে, এখন আসো যে তোমার এখানে একটা কোশ্চেন,
যে নো সেন্টেন্স ক্যান বি মেড উইদাউট দি ড্যাশ, মানে কোনো সেন্টেন্স তৈরি করা যাবে না কি ছাড়া? ট্রানজিটিভ ভার্ব ছাড়া। প্রিন্সিপাল রাইট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল দ্বারা। ভার্ব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স তৈরি করা যাবে না। এই যে খেয়াল করো, আই ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিড শব্দটা কোন ভার্ব? আমরা কিন্তু পড়ছিলাম ডিড অক্সিলারি তোমার অক্সিলারির মধ্যে পড়ে, কিন্তু মনে রাখবা যে সকল সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব নেই সেই সকল সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি হবে, ভার্বটাই কি হিসেবে কাজ করে? মেইন ভার্ব হিসেবে কাজ করে। প্রিন্সিপাল তাহলে এখানে কি উত্তর হবে? প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব। ভার্ব। ওকে, তারপর নাথিং লাস্টস ফরএভার, এখানে এই যে লাস্ট শব্দটা কি? এটাও সেম মেইন ভার্ব। অবশ্যই এখানে মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুইটাই চলে আসছে, তো দুইটাই কারেক্ট। ওকে, একটা থাকবে অপশন, ওরকম থাকবে না। তারপর খেয়াল করো যে ফাইনিট এবং নন ফাইনিট যে আমরা কনসেপ্টটা ওখানে বলছিলাম, তো ফাইনিট বিষয়টা কি? ফাইনিট ভার্ব আমরা চিনবো কিভাবে? যে সকল ভার্ব গুলা তোমার তিনটা জিনিস জিনিস দ্বারা প্রভাবিত হয় বা চেঞ্জ হয়, ওই তিনটা জিনিস কি? প্রথমত হচ্ছে তোমার টেন্স, টেন্সের কারণে যদি চেঞ্জ হয়, অথবা তোমার হইতে পারে সেটা নাম্বার, নাম্বারের কারণে যদি তোমার চেঞ্জ হয়, অথবা হইতে পারে তোমার পার্সনের কারণে যদি চেঞ্জ হয়। তো এই যে তিনটা জিনিস দ্বারা যখন কোন একটা ভার্বের মধ্যে প্রভাব লক্ষ্য করা যায় বা চেঞ্জ আসে, তখন সেই ভার্বটাকে বলতে হবে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা কখনোই কোনো রূপে চেঞ্জ করা যাবে না। এই নন ফাইনাইট ভার্বের মধ্যে হচ্ছে তোমার ফার্স্ট অফ অল আসে হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? তারপর আসে তোমার হচ্ছে জিরান্ড, তারপর আসে তোমার হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ ফরম্যাটটা কোনটা একটু আগে আমরা বলছিলাম, সেটা হচ্ছে 2+V1। জিরান্ড ফরম্যাটটা কোনটা? ভার্বের সাথে আইএনজি বাট কাজ করবে সেটা নাউনের। ওকে, এবং পার্টিসিপলও সেম, ভার্বের সাথে আইএনজি কাজ করবে তোমার অ্যাডজেক্টিভের। সো এই হচ্ছে নন নন ফাইনিট ভার্ব। এটাকে মনে রাখার সহজ কৌশল হচ্ছে আইজিপি, পুলিশের আইজিপি দিয়ে মনে রাখবা ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল, এই তিনটা হচ্ছে নন ফাইনিট। এখন আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিই, সেন্টেন্সটা হচ্ছে এরকম, একটা এক্সাম্পল হিসেবে সেন্টেন্স দিই, তাহলে তুমি ক্যাচ করতে পারবা। ধরো বললাম আই ওয়ান্ট টু হেল্প দ্য পুয়ার, আই ওয়ান্ট, WANT, ওয়ান্ট টু হেল্প দ্য পুয়ার। আমাকে বলো তো এই যে দা পুয়ার বলতে কাকে বোঝানো হইতেছে? দা পুয়ার মানে কি? দা পুয়ার মানে কি বলো? প্রথম ক্লাসে পড়েছি, নাউনের ক্লাসে। দা ইংলিশ, দা পুয়ার, দা, নাউন এটা হ্যাঁ, মানে কাদেরকে বোঝানো হইতেছে? জাতিটা মানে মানে মানুষদেরকে, সকল জাতিদের, গরিবকে গরিব সকল মানুষদেরকে অসহায় বোঝানো মানুষ হইতেছে। রাইট, রাইট, ওকে। তো গেল সেটা। এখন আমি এইখানে একটা আন্ডারলাইন করলাম, একটা হচ্ছে ওয়ান্টের নিচে, আর একটা আন্ডারলাইন করলাম টু হেল্পের নিচে। আমাকে বলো যে প্রথম যে ওয়ান্ট শব্দটা, এটা কি ফাইনিট না নন ফাইনিট? কি নন ফাইনাল মানে ওয়ান্টটা কি তোমার ফাইনিট ভার্বের মধ্যে পড়বে নাকি নন ফাইনিট ভার্বের মধ্যে পড়বে বলো? ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে। রাইট, এটা হবে গিয়ে তোমার ফাইনিট ভার্ব। কারণ কি দেখো, তোমার এই যে ওয়ান্ট ভার্বটা দিয়ে তুমি এই পুরো সেন্টেন্সের টেন্সটা কি বুঝতে পারতেছো কিনা? আই ওয়ান্ট টু হেল্প দ্য পুয়ার, এটা দিয়ে টেন্স বোঝা যাচ্ছে। একই সাথে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ওয়ানটার সাথে কিন্তু দেখো এস বাই এস যুক্ত হয় নাই। তার মানে এই যে জিনিসটা, এটাও কিন্তু এই যে নাম্বার পার্সন দিয়েও কিন্তু কি প্রভাবিত, একই সাথে টেন্সও ডিটেক্ট করা যাচ্ছে। কিন্তু টু হেল্প যেই ভার্বটা, সেটা দিয়ে কি তুমি বলতে পারবা যে এটা টেন্স? এইটা টেন্স কি টু হেল্প দিয়ে চেনা যাবে? না যাবে না। আবার টু হেল্পের মধ্যে এটা কি কোনো, মানে হেল্প যে ভার্বটা, সেটাকে কি তুমি চেঞ্জও করতে পারবা? সুযোগ আছে চেঞ্জ করার। তুমি কি টু এর পরে হেল্পিং দিতে পারবা, বা টু এর পরে হেল্প না ইডি যুক্ত করতে পারবা? পারবা না। তার মানে দেখো এই যে জিনিসটা, এটা কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না। কিন্তু ওয়ানটা তোমার এখানে যদি তুমি হি দিতা, আই এর জায়গায় হি দিতা, তাহলেই কিন্তু ওয়ানটার ওয়ান থাকতো না, তখন সেটা কি হয়ে যেত বলো তো? ওয়ান্স ওয়ান্টস হয়ে যেত, এর যুক্ত হয়ে যেত। তার মানে যে সকল জিনিসগুলো এরকম টেন্সের কারণে পরিবর্তন হয়, যদি এটাকে আমরা পাস্ট টেন্সে নিতাম তাহলে কি হইতো বলতো? আই ওয়ান্টেড টু হেল্প দ্য পুয়ার, তাই না? অর্থাৎ টেন্স দ্বারা পরিবর্তন হয়, নাম্বার বা পার্সন দ্বারা পরিবর্তন হয়, সেগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে জিনিসটা তোমার কোনো কারণেই চেঞ্জ হবে না, অলওয়েজ কনস্ট্যান্ট, সেটাই হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। যেমন ইনফিনিটিভ এটা একটা জিনিস, জিরান্ড এটা একটা জিনিস, পার্টিসিপল এটা একটা জিনিস। সো এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া ওকে, ফাইন। এখন আসলে যে ট্রানজিটিভ ভার্ব এবং
ইনট্রানজিটিভ ভার্বের কনসেপ্ট আমরা শিখবো। সো ট্রানজিটিভ ভার্ব আমরা কোনটাকে বলছি, বাংলা এটাকে বলে সমাপিকা ক্রিয়া। সমাপিকা সমাপিকা ক্রিয়া ক্রিয়া আচ্ছা, অর্থাৎ যেটার অবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, যে অবজেক্ট প্রেজেন্ট লেখা আছে দেখো। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে অবজেক্ট প্রেজেন্ট থাকতে হবে। তো এই যে আই লাইক ইট, এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে এই যে লাইক শব্দটা, তাই না? এরপরে সেটার কি অবজেক্ট আছে কি নাই? লাইকের পরে কোনো অবজেক্ট আছে? অবশ্যই আছে, এই যে দেখো ইট, এটাই হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, তার মানে লাইক শব্দটা কোন ধরনের ভার্ব? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার বললাম অ্যাভয়েড ইট, অ্যাভয়েড ইট, এই জিনিসটাকে অ্যাভয়েড করো চলো। তাহলে এই অ্যাভয়েড ভার্বটারও কি একটা অবজেক্ট আছে কি নাই? অবশ্যই আছে, এই যে দেখো অবজেক্ট আছে, ইট শব্দটা। তার মানে অ্যাভয়েড ভার্বটাও এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তারপর দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, এই যে দেখো লাভস শব্দটা, এটাও কোন ধরনের ভার্ব? এটাও একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ তারপরে দেখো এই যে হার চাইল্ড, এইটা হচ্ছে একটা অবজেক্ট হিসেবে এখানে বসছে। তো খেয়াল করে দেখো যে সকল জিনিসগুলোর এরকম অবজেক্ট থাকবে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি কোনো কারণে অবজেক্টটা মিসিং থাকে বা না থাকে, তখন সেটাকে তুমি কি বলবা? ইনট্রানজিটিভ ভার্ব। যেমন খেয়াল করো, তোমার এইখানে এই জিনিসটা আছে যে ইনট্রানজিটিভ ভার্বের নো অবজেক্ট প্রেজেন্ট, মানে কোনো অবজেক্ট থাকবে না। লিখে দিচ্ছি আমি, অবজেক্ট থাকবে না। তো অবজেক্ট যদি নাই থাকে, সেটা কিসের থাকবে না? এই যে ভার্বের থাকবে না। এখন অনেক সময় সেন্টেন্সের মধ্যে এরকম কোশ্চেন দেয় যেখানে তোমার অবজেক্ট দেখা যাচ্ছে, কিন্তু সেটা ভার্বের না, সেটা হইতেছে হয়তো প্রেপোজিশনের অবজেক্ট হইতে পারে বা অন্য কিছুর অবজেক্ট হইতে পারে। ভার্বের অবজেক্ট ইমিডিয়েটলি ভার্বের পর পর থাকতে হবে। ধরো এই যদি ভার্ব হয়, তাহলে তার সাথে তার প্রেমিক বা প্রেমিকা তার সাথেই বসতে হবে, তাইলেই বলতে হবে যে এটা হচ্ছে ভার্বের অবজেক্ট। এখন ধরো ভার্বের মাঝখানে তোমার বসে, ভার্বের পরে বসে আছে টু, তারপরে বসে আছে অবজেক্ট, তাহলে তো ভার্বের ভার্বকে সে পাইলই না, সে হয়ে গেছে এখন প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে বুঝতে হবে যে এখানে থার্ড পারসন চলে আসছে, এই অবজেক্ট আর ভার্বের হইলো না, তার মানে ভার্ব এখন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ হয়ে গেছে। কথাটা কি বোঝা গেছে? যেমন দেখো এই যে কাম, কাম শব্দটা হচ্ছে একটা ভার্ব। তুমি যখন বললা এই যে কাম হিয়ার, কাম হিয়ার, হিয়ার কি কোনো অবজেক্ট? হিয়ার দ্বারা কি কোনো অবজেক্টকে বোঝায়? তুমি মনে রাখবা যে কোনো জিনিস যখন নাউন হয়, নাউন বা প্রোনাউন হয়, সেটাকে, নাউন হলে সেটাকে ইটে কনভার্ট করতে পারবা, কিসে? আইটি, ইট, ইট শব্দটাতে কনভার্ট করতে পারবা। এখন খেয়াল করে দেখো, অবজেক্ট আর সাবজেক্ট দুইটা জিনিসই কিন্তু আমরা নাউনের ক্লাসে বলছিলাম যে অবজেক্টের জায়গাও নাউন বসে, সাবজেক্টের জায়গাও তোমার নাউন বসে। বলছিলাম না যে নাউনের যে কাজগুলো একটা তোমার সুন্দর ইয়ে ছিল, ওই যে লিস্ট আকারে, অবজেক্টের জায়গায় বসতে পারে, সাবজেক্টের জায়গায় বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, তারপরে প্রিপোজিশন অবজেক্ট হিসেবে বসতে পারে, তারপর তোমার কম্পাউন্ড নাউন হিসেবে বসতে পারে। এই জিনিসটা পড়াইছিলাম কিন্তু। তার মানে সাবজেক্ট অবজেক্ট দুইটা জিনিসই হচ্ছে নাউন, নাউন জাতীয়। তার মানে নাউনকে যেহেতু ইটে কনভার্ট করা যায়, তাহলে খেয়াল করে দেখো এই যে হেয়ার শব্দটা কি কোনো অবজেক্ট কিনা? তুমি কি হেয়ারকে ইট বানাইতে পারবা? কাম হেয়ার, এটাকে যদি তুমি চেঞ্জ করে বলো কাম ইট, কোনো মিনিং থাকবে আর? বললাম যে এখানে আসো কাম হেয়ার, এখন আরেকজন বলতেছে কাম ইট, তাহলে কি আর হ্যাঁ ভিতরে আসবে? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বলে যে কাম ইট, তাহলে কি সে, তুমি ভিতরে আর যাবা? যাবা না, কিন্তু তুমি বলবে যে কামিট আবার কোন শব্দ? কামিট তো কোনো মানে হয় না। কিন্তু যদি সেটা অবজেক্ট হইতো, তাহলে সেটাকে কিন্তু ইটে কনভার্ট করা যাইতো। যেমন খেয়াল করে দেখো, আই লাইক ইট, ইটে কনভার্ট করা গেছে। কিন্তু ধরো আই লাইক ম্যাঙ্গো, এখন ম্যাঙ্গোর জায়গাতেই তুমি এখন ইট বসাই দিছো, তার মানে ওইটা কিন্তু এক্স্যাক্টলি অবজেক্ট ছিল। অবজেক্ট মানে হচ্ছে একটা কর্ম, একটা কিছু হইতে হবে। তারপর অ্যাভয়েড ইট, এই জিনিসটাকে, এই নাউনটাকে তুমি অ্যাভয়েড করে চলবা। ধর বললাম অ্যাভয়েড সিগারেট, তো সিগারেটও তো একটা অবজেক্ট, তাই না? That's why তুমি সেটার পরিবর্তে ইট বসাইলা। যেমন দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, তো তুমি বলতে পারো না যে মানে এভরি মাদার লাভস ইট, মানে সব মায়েরাই এই জিনিসটাকে পছন্দ করে। ইট জিনিস বলতে কাকে বোঝানো হচ্ছে? ওই যে চাইল্ডকে বোঝানো হচ্ছে, তো সেটাও তো একটা জিনিস। তো মাথায় ঢুকতেছে কিনা পুরো জিনিসটা বলো? বুঝছো কি যেখানে হেয়ার কেন অবজেক্ট না? আবার দেখো গো দেয়ার, সেটাও কিন্তু অবজেক্ট না, কারণ তুমি এটাকে কনভার্ট করে গোইট বলতে পারবা না। আবার দেখো ফায়ার বার্নস, এখানে ফায়ার কি? ফায়ার হচ্ছে আগুন, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট বা এটা একটা নাউন। ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে এই যে বার্নস, এস কেন যুক্ত হয়েছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে ফায়ার তো থার্ড পারসন, তাই না? আমিও না তুমিও না, তার মানে এটা ফায়ার, দ্যাটস থার্ড পারসন হতে এস যুক্ত হয়েছে। যেহেতু এটা ভার্ব, এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এটার পরে কি কোনো অবজেক্ট আছে?
দেখো কিছুই নেই, ফুল স্টপ দিয়ে দিছে, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব, মানে অসমাপিকা ক্রিয়া। আবার দেখো মাদার লাভস, মানে তোমার মা হাসতেছে, তো হাসার পরেই দেখো ফুল স্টপ দিয়ে দিছে, আর কিছু বলে নাই যে কেন হাসতেছে, কি দেখে হাসতেছে, সেটা কিন্তু বলে নাই। যেহেতু অবজেক্ট বলে নাই, দ্যাটস সেটাও কি ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুইটা জিনিস কি বুঝছো কিনা আমাকে একটু বলো তো। আমি একদম বাস্তব এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করছি, আল্লাহ জানে কতটুকু বুঝছো। জি ক্লিয়ার ভাইয়া কিনা জিনিস? বুঝছি। ওকে ফাইন। এখন দেখো এখানে একটা কোশ্চেন ছিল, দ্য বয় রিডস এ বুক। তাহলে এখানে হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ রিড ইন দিস সেন্টেন্স। তাহলে রিডস যে শব্দটা বা এই যে ওয়ার্ডটা, এটা কোন ধরনের ভার্ব? এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ভার্ব। অবশ্যই এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ তারপরে দেখো এ বুক বা অবজেক্ট আছে কিন্তু। হ্যাঁ, অবজেক্ট আছে। এখন অনেকে বলতে পারে যে ভাই এটা কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। এখানে দেখো প্রিন্সিপালও লেখা আছে, অক্সিলারিও লেখা আছে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। তো ব্যাপারটা বুঝো, প্রিন্সিপাল আর অক্সিলারি সেই জিনিসটা হচ্ছে ধরো ক্লাস 2 এর কোশ্চেন। আর এরপরে হচ্ছে তোমার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কনসেপ্টটা, যেটা একটু আপার লেভেলের। এখন পরীক্ষা যখন কোশ্চেন আসছে, সবগুলো অপশনে দেওয়া আছে, এটা তো সবাই জানে যে এটা প্রিন্সিপাল ভার্বের মধ্যেই পড়ে। কিন্তু যেহেতু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ থেকে আসছে, তার মানে এইখানে এটা অ্যান্সার করতে হবে, কারণ এটা হচ্ছে আপার লেভেলের জিনিস। তুমি যেহেতু বড় হয়ে গেছো, তুমি কি এখন মানে ক্লাস 3 থেকে কি ক্লাস 2 এর অ্যান্সার দিলে হবে? এটা কি কেউ গ্রহণ করবে? করবে না কিন্তু। বিষয়টা কি বোঝা গেছে? মানে অ্যাডমিশন টেস্টে অনেক সময় খেয়াল করবা যে এরকমও থাকে, ওয়াটার, ওয়াটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাই এর মধ্যে সেখানে দেখবা যে নাউন অপশনই থাকে না। তো অনেকে বলে কি, ভাই ওয়াটার তো পড়ছিলাম যেটা একটা নাউন, ওয়াটার মানে পানি, H2O, হ্যাঁ, বা রেস্টুরেন্ট। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এখন এই ওয়াটারকে তো আমি নাউন হিসেবে চিনে আসছি, অপশনে তো নাউন পাইলাম না। এটা কি কোনো উত্তর হবে? ওয়াটার তো একটা ভার্বও হয়। যদি বলি ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটার দ্য প্ল্যান্টস, তার মানে কি গাছগুলোর পরিচর্যা করো, গার্ডেনে পানি দাও, তার ভার্ব হিসেবে কাজ করলো। তো একটুখানি অ্যাডভান্স লেভেলটা তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, নিজের কমন সেন্স বা নিজের ইনস্টিংক্ট থেকে সেটাকে জাজ করে বুঝে নিতে হবে। এরপর আসো, টেস্ট ইউরসেলফ 5, হাফিং অ্যান্ড পাফিং, উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। মানে অনেক সময় যে বলে না যে দৌড়ে গেছে, পরে এখন হাফিং পাফিং অবস্থা, মানে হাঁপাইতেছে এমন অবস্থা, যে তারপরে তারা ক্লাসরুম ডোরে ওপেন মানে অ্যারাইভ করছে। এখন প্রশ্ন হচ্ছে, ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব অ্যারাইভড, এটা কি ধরনের ভার্ব? এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? প্রশ্ন হচ্ছে এটা। পজিটিভ তো হবে না, এটা এমনিতে বোঝা যাচ্ছে, ডিফেক্টিভও হবে না। ওই দুটার মধ্যে কোনটা হবে? ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব? এখানে তো একটা অবজেক্ট আমরা দেখতেই পাচ্ছি, দা ক্লাসরুম। বলো। ওইটা প্রিপজিশনের অবজেক্ট। রাইট, এটা হচ্ছে প্রেপোর অবজেক্ট। এই যে দেখো এখানে একটা মাঝখানে চলে আসছে, ওই যে বললাম না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝখানে এখন আরেকটা জিনিস চলে আসছে, দ্যাট ইজ প্রেপো। ওকে, এই প্রেপোর অবজেক্ট হিসেবে তোমার দা ক্লাসরুম বসছে, কিন্তু ভার্ব বেটা এখানে একা হয়ে গেছে, তার কোনো অবজেক্ট আর থাকলো না, এই জন্য সে এখন কোনটা হয়ে যাবে? ইনট্রানজিটিভ হয়ে যাবে। আই গেস ক্লিয়ার। তারপর দেখো, হুইচ ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব, এর মধ্যে কোনটা ইনট্রানজিটিভ ভার্ব? রেইজ, লে, সেট, রাইজ, কোনটা ইনট্রানজিটিভ ভার্ব বলো তো? তো মনে রাখবা, এই যে রেইজ, রেইজ ইট তুমি বলতে পারো, লে ইট, তারপরে সেট ইট, কিন্তু রাইজ শব্দটা এমনিতেই তোমার ইনট্রানজিটিভ ভার্ব, রাইজ এর পরে তোমার নর্মালি অবজেক্ট আসে না। ঠিক আছে, এরকম কি আরো কিছু ওয়ার্ড আছে। তো স্বাভাবিকভাবে মনে রাখবা যে রাইজ শব্দটা হচ্ছে, কে মারা গেছে, মাইকিং করতেছে। Anyway, তো দেখো এখানে এটার উত্তর হচ্ছে রাইজ। এটা এটা অনেকটা মুখস্থ নির্ভর হয়ে গেছে, এখানে লিস্টটা তোমাদেরকে দেওয়া উচিত ছিল। এনিওয়ে, স্কিপ ইট। এরপর আসো, যে অবজেক্ট জিনিসটা আমরা এতক্ষণ নিয়ে কথা বলতেছিলাম, যে অবজেক্ট থাকলে এক কথা, আবার না থাকলে আরেক কথা। এখন প্রশ্ন হলো যে অবজেক্ট কয় ধরনের হইতে পারে। কারকের মধ্যে তোমরা একটা জিনিস হয়তো পড়ছো বা নাও পড়তে পারো, আমি পড়াবো, সমস্যা নেই। সেখানে একটা ছিল মুখ্য কর্ম আর একটা ছিল গৌণ কর্ম, এই জিনিসটা কি মনে আছে? বলো তো, পড়ছিলা? পড়ছো কিনা সেটা পড়ো, যে ভাই পড়ছিলাম মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। ওই যে মামা আমাকে এবার ঈদে একটি জামা দিলেন, তো মামা আমাকে মানে জামা দিল। তো এখানে তোমার আমাকে আর একটা হচ্ছে জামা, ঠিক আছে, দুইটাই কিন্তু কর্মের মধ্যে পড়ে গেছে। এখন কোনটা কি কর্ম এরকম ছিল না, মুখ্য কর্ম গৌণ কর্ম। তো ওই জিনিসটাই তোমার ইংরেজিতেও আছে কিন্তু, যে ইউজ অফ ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেটা হচ্ছে তোমার মুখ্য কর্ম, মুখ্য, সরি,
মুখ্য কর্ম। ওকে, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে তোমার গৌণ কর্ম। খেয়াল করে দেখো, কর্ম জিনিসটা স্বাভাবিকভাবে কোন জাতীয় হয়, ব্যক্তি জাতীয় না বস্তু জাতীয়? এটার অ্যান্সার করো। ব্যক্তি। যখন তুমি কর্তা হিসেবে বলবা তখন সেটা ব্যক্তি হিসেবে হয়, কিন্তু কর্ম যখন হয় অবজেক্ট, কর্ম মানে অবজেক্ট, অবজেক্ট সাধারণত বস্তুবাচক হয়। যেমন ধরো, ধরো একটা ছেলে একটা মেয়েকে গিফট দিল, কি দিল? রোজ বা তোমার গোলাপ ফুল দিল। এখন ওই ছেলেটা, সে হচ্ছে সেখানে সাবজেক্ট, সে ব্যক্তি, কিন্তু যে জিনিসটা দিছে সেটা হচ্ছে তোমার অবজেক্ট বা কর্ম। কি দিল? সেটা হচ্ছে কর্ম। তো সেখানে কি গোলাপ, এটা একটা বস্তুবাচক বাচক জিনিস। তো মনে রাখবা, অবজেক্ট জিনিসটা স্বাভাবিকভাবেই কি হওয়ার কথা, বস্তুবাচক হওয়ার কথা। কিন্তু বাই এনি চান্স যদি অবজেক্ট জিনিসটা ব্যক্তিবাচক হয়ে যায়, তাহলে সেটার মুখ্য অবজেক্ট হবে না, সেটা গৌণ অবজেক্ট হয়ে যাবে। এই জন্য যদি তোমার অবজেক্টের ব্যাপার হয় বা কর্মের ব্যাপার হয়, সেক্ষেত্রে বস্তুবাচকটা হচ্ছে মুখ্য, আর ব্যক্তিবাচকটা হচ্ছে গৌণ। তার মানে আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার, এখানে হার হচ্ছে একটা শব্দ, এ ফ্লাওয়ার একটা শব্দ। তাহলে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট আমাকে বলো তো এবার। ফ্লাওয়ার কি? ডিরেক্ট অবজেক্ট, মানে মুখ্য কর্ম। অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে সেটা কি হয় বললেন, একটু একবার বলেন তো। অবজেক্ট যদি তোমার বস্তুবাচক হয় তখন সেটা মুখ্য অবজেক্ট হয়ে যায়, কারণ অবজেক্ট হওয়ারই কথা বস্তুবাচক। ঠিক আছে, আর সাবজেক্ট জিনিসটা হওয়ার কথা হচ্ছে ব্যক্তিবাচক। ক্লিয়ার এখন? এনিওয়ে, তো এই দুইটা অ্যান্সার করো, যে আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ারটা হচ্ছে ডিরেক্ট, আর হার যেটা যদি ব্যক্তিবাচক সেটা হচ্ছে তোমার ইনডিরেক্ট বা গৌণবাচক। ঠিক তেমনি পরের সেন্টেন্সও সেম, মি হচ্ছে ইনডিরেক্ট, ফ্যান হচ্ছে তোমার ডিরেক্ট, আস হচ্ছে ইনডিরেক্ট, ফুড হচ্ছে তোমার ডিরেক্ট। যেমন হি সাপ্লাইড আস উইথ ফুড। ঠিক আছে, ওকে, এই কোশ্চেনটা অ্যান্সার করো। I presented her a flower. I presented her a flower for her. I presented, she was presented a flower by me. I presented her with a flower. কোনটা হবে? ডি হবে। রাইট, ডি হবে। ওকে, I presented her with a flower, মানে তাকে আমি একটা ফুল উপহার দিলাম। এখানে উইথ কথাটাকে আনতে হবে, একটা প্রেপোজিশন আনতে হবে। ঠিক আছে, তারপর দেখো, the professor gave to the class a tough assignment. A tough assignment for the class. Gave the class a tough assignment. An assignment tough to the class. কোনটা হবে বলো? এ নাম্বার হবে, টু দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট। আচ্ছা, মনে রাখবা, এই যে তোমার গেভ শব্দটা, এটার সাথে টু ব্যবহার হবে না এখানে, দ্যাটস ওয়াই এটা এমনিতেই বাদ। কিন্তু পরের গুলাতে দেখো, এ টাফ অ্যাসাইনমেন্ট তোমার আগে আসবে না, এটা যাবে পরে, অ্যাকর্ডিং টু যে মুখ্য কর্ণ গৌণ কর্ম সেই বিষয়টার জন্য। তাহলে আগে আনতে হবে কাকে? আগে আনতে হবে তোমার গৌণকে, তার মানে দা ক্লাসকে আগে আনতে হবে। অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে কারেক্ট সেই হিসাবে। দা ক্লাস আগে আসবে, এরপরে টাফ অ্যাসাইনমেন্টটা যাবে। হ্যাঁ, দ্য প্রফেসর গেভ দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, গেভ টু দ্য ক্লাস, এই জন্য হচ্ছে এটা ভুল, খেয়াল রাখবা। ওকে, সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। এরপরটা খেয়াল করো, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। এই জিনিসটা কি? এই জিনিসটা নিয়ে আমি কিন্তু নাউনের ক্লাসে একটু আলোচনা করছিলাম, এখানে আরেকটু এলাবোরেটলি আমি আলোচনা করব। যে অবজেক্ট ইজ অলওয়েজ এ নাউন অর প্রোনাউন। অবজেক্ট অবশ্যই কি হইতে হবে? নাউন অথবা প্রোনাউন হইতে হবে। সাবজেক্ট আর অবজেক্ট আর অলওয়েজ ডিফারেন্ট। অবজেক্ট যদি হয় সেটা, তাহলে সেটা সাবজেক্টের থেকে ডিফারেন্ট হইতে হবে। যেমন দেখো, হি হেল্পড মি, এখানে হি হচ্ছে সে, আর মি হচ্ছে কি আমি। তো সে আর আমি কি একই জিনিস না ডিফারেন্ট জিনিস? সে একটা জিনিস, সে একজন ব্যক্তি, আমি একজন অন্য ডিফারেন্ট ব্যক্তি। আবার ধরো একটা সেন্টেন্স, এটা মানে আই লাভ ইউ, তো এখানে আই হচ্ছে ডিফারেন্ট, ইউ হচ্ছে ডিফারেন্ট, দুটা জিনিস কি ডিফারেন্ট না? অবশ্যই। তো খেয়াল করে দেখবা, যখন এরকম সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা জিনিসই ডিফারেন্ট হয়, তখন গিয়ে সেটাকে তুমি অবজেক্ট বলবা। বাট ইন ইন কেস যদি তোমার অবজেক্টটা সাবজেক্টের সাথে একই জিনিস হয়ে যায়, যেমন দেখো, সাবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট আর ইকুয়াল, অর্থাৎ যদি একই জিনিস হয় তখন আর সেটাকে অবজেক্ট বলা যাবে না, তখন সেটাকে বলতে হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর ইউজুয়ালি কি একটা অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট হচ্ছে ইউজুয়ালি অ্যাডজেক্টিভ। যেমন দেখো, হি ইজ এ ফুল, তো এখানে এই যে ফুল আর হি কি একই জন কি বোঝানো হইতেছে না, যে হি ইজ এ ফুল? তাহলে হিও ফুল, হিও যে ফুল, ফুলও হি, মানে একই জিনিস, বুঝছো?
আবার হানি টেস্ট সুইট, তাহলে যাহা সুইট তাহাই হানি, হানি যাহা তাহাই সুইট, একই জিনিস কিন্তু, দ্যাটস ওয়াই এটা হইতেছে তোমার কমপ্লিমেন্ট। অর্থাৎ যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিসকে মিন করে সেটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট হয়ে যায়। আর সেটাকে কেন অবজেক্ট বলা যাবে না, কারণ সেটা আর নাউন প্রোনাউন থাকে না, সেটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়, দোষ গুণ বা একই জিনিস হয়ে যায়, দ্যাটস ওয়াই সেটাকে তুমি কমপ্লিমেন্ট বলতে হবে। কারণ আমরা জানি যে অবজেক্ট হইলে সেটা কি হয়, নাউন হয়, যেহেতু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে এই জন্য সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সবাই ক্লিয়ার কিনা বলো। ডিরেক্ট কিন্তু এই ধরনের কোশ্চেন চলে আসে, ডিরেক্টলি চলে আসে, তোমাকে সেন্টেন্স দিয়ে বলবে। জি ভাইয়া। ওকে, আচ্ছা, তারপর দেখো এই কোশ্চেনটা অ্যান্সার করো। শেক্সপিয়ার ইজ এ প্লে রাইট, শেক্সপিয়ার ইজ এ প্লে রাইট, এখানে এই যে প্লে রাইট শব্দটা, এটা কি তোমার অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট বলো। কমপ্লিমেন্ট। ইয়েস, ইটস এ কমপ্লিমেন্ট। কারণ কি দেখো, শেক্সপিয়ারই তো প্লে রাইট, তাকেই তো বলা হইলো, মানে সেই একজন প্লে রাইট, তাহলে এখানে সাবজেক্ট আর অবজেক্ট দুটো জিনিস কি একই জিনিস না? তার মানে এটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা অবজেক্ট থাকলো না, এই জন্য এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। মানে তার সম্পর্কে বললাম সে একজন প্লে রাইট, তার গুণাবলী বললাম। ওকে, তারপর দেখো ইট ইজ ডিফিকাল্ট টু পাস দ্য অ্যাডমিশন টেস্ট, মানে অ্যাডমিশন টেস্টে পাস করাটা আসলেই কঠিন। তাহলে এই যে ইট ইজ ডিফিকাল্ট, এই ডিফিকাল্ট শব্দটা কি একটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? এখানে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বলে দিছে, বাট ওইটা কোনো ফ্যাক্ট না, এখানে এটার উত্তর হবে কি, এটাও একটা কমপ্লিমেন্ট। কেননা দেখো ইট ইজ ডিফিকাল্ট, তার মানে ইটেরই অবস্থা প্রকাশ করতেছে, অর্থাৎ ইট যে জিনিস এবং ডিফিকাল্ট একই জিনিস, একই জিনিসকে মিন করা হইতেছে, দ্যাটস ওয়াই এটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসছে। বুঝতে পারছো? নেক্সট আসো, লিঙ্কিং ভার্ব। এই যে আমরা এতক্ষণ কমপ্লিমেন্ট জিনিসটা বোঝার ট্রাই করলাম যে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তো মনে রাখবা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেই ভার্বটা থাকে, যদি কোনো একটা সুন্দর ওয়ার্ড বিশেষ একটা ভার্ব আসে, তাহলে ওই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হয়। এরকম লিঙ্কিং ভার্ব কি কি হইতে পারে, যেমন টু বি, বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপিয়ার, মেক, রান, গো, গ্রো, তারপরে রিড, টার্ন, টেস্ট, ফিল, স্মেল, ওয়ে, কনস্টিটিউট, রিপ্রেজেন্ট, এটসেট্রা। সো দিজ আর দি এক্সাম্পল অফ লিঙ্কিং ভার্ব হুইচ স্টে ইন বিটুইন সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, মানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেই ভার্বটা বসবে সেই ভার্বটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। যেমন দেখো মাই ব্যাগ ওয়ে 45 কেজি, আমার ব্যাগটার ওজন হচ্ছে 45 কেজি, তাহলে এখানে 45 কেজি হচ্ছে একটা কমপ্লিমেন্ট, যেহেতু এটা মাই ব্যাগেরই অবস্থা নির্দেশ করতেছে, দ্যাটস ওয়াই এর আগে যে ভার্বটা বসছে কানেক্ট করার জন্য সেটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তারপর দেখো আই ফিল সরি ফর হিম, তাহলে এখানে এই যে সরি জিনিসটা আর আমি জিনিসটা কি একই জিনিস না, যে আমিই তো সরি আর সরি তো আমি, তাহলে মাঝখানে যে ফিল ভার্বটা আসছে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপরে হানি টেস্টেড সুইট, তাহলে সুইট যাহা হানিও তাহা, দ্যাটস ওয়াই এখানে মাঝখানে ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। হি ওয়েন্ট ম্যাড, এখানে হি এর কমপ্লিমেন্টই হচ্ছে ম্যাড, যে তারই অবস্থা হচ্ছে সে পাগল হয়ে গেছে, দ্যাটস ওয়াই মাঝখানে যে ভার্বটা সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো এই যে লিঙ্কিং ভার্ব মনে রাখবা কিভাবে দেখবা, মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট সেন্টেন্সটাতে খেয়াল করবা যে এটা কি কমপ্লিমেন্ট হিসেবে বসছে কিনা, আর তার মাঝখানে যদি ভার্বটা থাকে তাহলে সেটাকে টিক দিয়ে দিবে, এটা লিঙ্কিং ভার্ব। দেখো এই কোশ্চেনটা খেয়াল করো, হি বিকাম এ পলিটিশিয়ান, এখানে বিকেম শব্দটা কোন ভার্ব, এটা কি ট্রানজিটিভ, লিঙ্কিং, অ্যাকশন আর লিঙ্কিং। ইনট্রানজিটিভ? ইয়েস, কারণ কি দেখো এই যে পলিটিশিয়ান শব্দটা, এটা কি তোমার একটা কমপ্লিমেন্ট না? আর যেহেতু একটা কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে এই ভার্বটা বসছে, দ্যাটস এটা অবশ্যই একটা লিঙ্কিং ভার্ব। ওকে, তারপর আসো দা বয় ওয়েন্ট ম্যাড, এটাও কি সেম তোমার লিঙ্কিং ভার্বই হবে, ওয়েন্ট ম্যাড। তারপর খেয়াল করে দেখো কোপুলেটিভ, ফ্যাক্টিটিভ, কগনেট ভার্ব, এই যে ভার্বের মধ্যে কিছু ব্যতিক্রমী এক্সেপশনাল ভার্বের মানে প্রকারভেদ আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার কোপুলেটিভ, ফ্যাক্টিটিভ আর কিছু কগনেট ভার্ব। তো কোপুলেটিভ আর তোমার কমপ্লিমেন্টের যে বিষয়টা বা লিঙ্কিং ভার্বের বিষয়টা একই। নর্মালি যখন একটা সাবজেক্ট এবং সেইটারই অ্যাডজেক্টিভ বা অবস্থা প্রকাশ করবে কোনো কিছু এবং তার মাঝখানে একটা ভার্ব আসবে, সেটাই হচ্ছে তোমার কোপুলেটিভ ভার্ব, তার মানে ঘুরে ফিরে লিঙ্কিং ভার্ব আর কোপুলেটিভ ভার্ব একই। আর ফ্যাক্টেটিভ ভার্ব কোনটা? ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে যখন কোনো একটা ভার্ব বসে কোনো একজন ব্যক্তির সম্পর্কে বলবে বা ওই ভার্বের কাজটা সম্পাদন করতে তোমার আরেকটা জিনিস লাগবে অ্যাকচুয়ালি, যেমন দে ইলেক্টেড হিম, তো এখানে দেখো তারা তাকে নির্বাচিত করছে, এইটুকু সেন্টেন্স কিন্তু ফুললি তোমার মিনিংটা প্রকাশ করতে পারে না।
যেমন দে ইলেক্টেড হিম, কি ইলেক্টেড হিম মানে কি হিসেবে ইলেক্ট করা হয়েছে, তো এটা একটা প্রশ্ন থেকে যায় না? দ্যাটস ওয়াই এই ভার্বটার জন্য তোমার এই ভার্বটা পরিপূর্ণভাবে কাজ করার জন্য এই যে ক্যাপ্টেন শব্দটাকে লাগবে। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তখন গিয়ে এটার পরিপূর্ণ একটা মিনিং থাকবে। কিন্তু তুমি যদি বলো দে ইলেক্টেড হিম হিম, এরপরে গিয়ে ফুল স্টপ দিয়ে দিছো, তাহলে একটা ওই যে আকাঙ্ক্ষা থেকে যায় যে আরেকটা কিছু কি ছিল, মানে এখনো তো পুরোপুরি বুঝতে পারতেছি না যে এখানে কি বোঝানো হলো, কি ইলেক্ট করা হলো। তো যখন এরকম কোনো কিছুর আগ্রহ থাকবে বা আকাঙ্ক্ষা থাকবে, তখন সেই ভার্ব গুলাকে বলা হবে তোমার ফ্যাক্টেটিভ ভার্ব। এখানে যখন ক্যাপ্টেন শব্দটা আসবে তখন কি এটার একটা ফুললি মিনিং প্রকাশ পাবে। তারপর দেখো আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। তো এখানে ড্রিমড এবং ড্রিম অর্থাৎ যেই ক্রিয়াটা, যেই ভার্বটা, সেটার মতো করে তোমার এর মানে পরবর্তীতে একটা শব্দ বা অবজেক্ট আসছে, দ্যাট ইজ আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। তো দেখো এটাকে বলতে পারো যে তুমি ওই যে এক ধরনের ইয়ে ছিল না যে খুব ঘুমিয়েছি, খুব মার মেরেছি। তো এই যে মার মেরেছি, ঘুমিয়েছি, ওই জিনিস, ওই সকল জিনিস বাংলাতে কিন্তু এই জিনিসটা ছিল তোমাদের। তো খেয়াল করে দেখো এই যে ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এটাই হইতেছে তোমার কগনেট ভার্ব, যেখানে ভার্ব ক্রিয়া এবং পরবর্তী অবজেক্ট একই একই ধাতু থেকে বা একই তোমার রুট থেকে আসে। একই রুট মানে রুটটা একই জায়গায়, ড্রিমড এবং ড্রিম দুটো কি একই জিনিস না? দ্যাটস এটা হচ্ছে তোমার কগনেট ভার্ব। ওকে, কগনেট ভার্ব। আচ্ছা, এটাকে বলা হয় তোমার বাংলাতে সমধাতুজ ক্রিয়া। একই ধাতু থেকে উৎপন্ন, এই জন্য বলা হয় সমধাতুজ ক্রিয়া। এটার নাম শুনছো না তোমরা? সমধাতুজ ক্রিয়া শব্দটা শুনছো কিনা এর আগে বাংলার ভিতরে? আচ্ছা, না শুনলেও সমস্যা নাই, তোমাদেরকে পড়ানো হবে, বাংলা ক্লাসের মধ্যে এই জিনিসগুলো থাকবে। বাংলার কিছু কিছু গ্রামার ইংলিশের সাথে কিন্তু রিলেট করা যায়, মানে অনেক কিছু রিলেট করা যায়, যেমন প্রেপোজিশনের জিনিসগুলা অব্যয়ের সাথে রিলেট করা যায় এরকম। এরপর দেখো গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস বলে একটা কনসেপ্ট আছে, যেটা থেকে তোমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। এটা একটা ভোকাবুলারির কনসেপ্ট, মানে ভোকাবুলারির পার্ট, ভোক্যাব পার্ট। তো গ্রুপ ভার্বস কিন্তু তোমাদেরকে পড়তে হবে, আমার গ্রুপ ভার্বস এর উপর আলাদা শীট তৈরি করা আছে, ওই শীটটা তোমাদেরকে দিয়ে দিব। ওইখান থেকে যে যতগুলা দেওয়া আছে ওই ততগুলাই শুধু পড়বো, ওখান থেকে কমন আসবে। যেমন দেখো একটা গ্রুপ ভার্বস হচ্ছে যে টেক আফটার। এই টেক আফটার শব্দটার মানে কি? টেক আফটার শব্দটার মানে হচ্ছে রিসেম্বল করা। রিসেম্বল শব্দটার মানে কি? অনুরূপ হওয়া, অনুরূপ হওয়া। বুঝে গেছে? অনুরূপ হওয়া। অনেকে টেক আফটার বলে কি যে লালন পালন করা। বলতো লালন পালন করা সেটা কি, সেটা কোনটা হবে, কোন গ্রুপ ভার্বসটা লালন পালন করা বোঝায়? লুক আফটার। ওকে, লুক আফটার মানে হচ্ছে তোমার লালন, look up, হ্যাঁ, লালন পালন করা। যেমন উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস এট দেয়ার, মানে হোয়েন দে বিকাম ওল্ড এনাফ। ওকে, তারা যখন ওল্ড হয়ে যাবে তখন গিয়ে তাদেরকে আমাদের লুক আফটার করা উচিত। তারপরে এইখানে যেটা টেক আফটার, এটা হচ্ছে অনুরূপ হওয়া বা রিসেম্বল করা। যেমন দেখো শি টেকস আফটার হার মাদার, যে সে তার মায়ের মতো অনুরূপ হইলো। ওই অনেক সময় যে ছোট বাবু হইলে তখন কি করো তোমরা? নাকটা বলো যে নাকটা হইছে মায়ের মতো, চোখগুলা হইতেছে তোমার বাবার মতো, আমার চোখ হইতেছে তোমার আমার আম্মুর মতো। ছোট ছোট চোখ, দেখাই যায় না, মাঝে মধ্যে ছবি তুললে খেয়ালই করা যায় না, খুবই পিচ্ছি পিচ্ছি চোখ। তো আবার ধরো যে মানে আমার, যাই হোক, শারীরিক গঠন আবার হচ্ছে আব্বুর মতো। তো ব্যাপারটা এইটাই যে ছেলে মেয়েরা প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিভিন্ন ভাবে চলে আসে, তখন তাদেরকে কি বলা হয় যে এইটা এর মতো হয়েছে, ওইটা ওর মতো হয়েছে। তো এই যে অনুরূপটা হওয়াটা, এটাকেই তখন ইংরেজিতে একটা গ্রুপ ভার্ব হিসেবে প্রকাশ করা হয়, দ্যাট ইজ টেক আফটার। শি টেকস আফটার হার মাদার, এই যে মেয়ে শিশুটা হয়েছে এটা তার মায়ের মতো দেখতে হয়েছে। ওকে, এবার আসলে যে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব বলে একটা কনসেপ্ট আছে, এটা থেকেও কিন্তু অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। দেখো পজিটিভ ভার্ব জিনিসটা অ্যাকচুয়ালি কি আগে সেটা বুঝো, তারপর হচ্ছে কি আমরা পড়বো। আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে হচ্ছে এইগুলা, লেট, মেক, হ্যাভ, গেট, আর একটা হচ্ছে হেল্প। এই পজিটিভ ভার্ব গুলা লাগবে। কিন্তু পজিটিভ ভার্ব জিনিসটা কি সেটা বোঝার জন্য হচ্ছে এই এক্সাম্পল গুলা খেয়াল করো। যেমন যখন তুমি বলবা আই ইট রাইস, তখন কি যে তুমি ভাত খাও। কিন্তু তুমি যখন বলবা আই ফিড হিম, বা আই ফিড হিম রাইস, অথবা আই ফিড হিম কি বলতে পারো মিল্ক, তো সেই ক্ষেত্রে ধরো মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি বলা যায়, দ্য মাদার ইজ ফিডিং হার বেবি। তো সেই ক্ষেত্রে তোমার এই জিনিসটা কোন ক্রিয়া হিসেবে কাজ করতেছে? একটা কনসেপ্ট ছিল তোমাদের যে প্রযোজক ক্রিয়া বা প্রযোজক কর্তা, একটা ব্যাপার ছিল না, প্রযোজক, যেখানে নিজে কাজটা অন্যকে দিয়ে করায় নেয়। এই কনসেপ্টটা কি পড়ছো কিনা? অর্থাৎ যখন তুমি ফিড কথাটা বলতেছো,
তখন অ্যাকচুয়ালি বোঝানো হইতেছে যে তুমি কাজটা করতেছো না, কাজটা অ্যাকচুয়ালি ওই বাবুটাই করতেছে, সেই কিন্তু খাইতেছে, বাট তুমি ধরো ফিডারই তো বলে না ওটাকে, তো ফিডার তাকে মানে খাওয়ানোর জন্য দিছো, তো সে খাইতেছে, তো কাজটা হইতেছে তার দ্বারা সম্পন্ন হইতেছে, কিন্তু তুমি করাচ্ছ। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। ওই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তো এখানে দেখতেছে কে, অ্যাকচুয়ালি শিশুটা দেখতেছে, কিন্তু মা দেখাচ্ছেন, এটাকে বলতেছে হচ্ছে শো। আর সি কে করতেছে, সি করতেছে শিশুটা, আর শো করতেছে মা। এই জন্য এই যে ফিড, তারপর শো, তারপর হচ্ছে টিচ, এই যে এখানে দেখো আমি তোমাদেরকে শেখাচ্ছি, আই টিচ ইউ, কিন্তু যখন তোমরা কি করতেছো, শিখার যে কাজটা সেটা কারা করতেছো, সেটা তো তোমরা করতেছো, তার মানে তোমরা লার্ন করতেছো, কিন্তু টিচ করতেছি আমি, তার মানে এটা হচ্ছে তোমার পজিটিভ। তারপর রাইজ হচ্ছে উঠা, কিন্তু রেইজ হচ্ছে উঠানো, তার মানে কোনো কিছু যখন উঠাও তখন উঠতেছে কি, রাইজ করতেছে কি সেই জিনিসটা, কিন্তু উঠাইতেছে কি, তুমি উঠাইতেছো। ঠিক তেমনি সিট সেট, এই জিনিসগুলাই হইতেছে তোমার পজিটিভ, যেমন ফিড শো টিচ রেইজ সেট, এগুলো হইতেছে পজিটিভ, যেটা তুমি করাচ্ছ প্রযোজক হিসেবে। কি হিসেবে? প্রযোজক হিসেবে, কিন্তু করতেছে অন্য কেউ প্রযোজক হিসেবে। তো এই পজিটিভ ভার্ব কনসেপ্টটা কি তোমরা ক্লিয়ার কিনা এখন বলো? জি ভাইয়া। ওকে, এরপর দেখো পরীক্ষা অ্যাডমিশন টেস্টে কোনগুলা থেকে আসে পজিটিভ ভার্ব। অ্যাডমিশন টেস্টে আসা হচ্ছে তোমার এই যে পাঁচটা থেকে, লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প, এগুলো তোমার এক ধরনের পজিটিভ ভার্ব, যেগুলোর ব্যবহারটা এখানে দেওয়া আছে, দেখো রুলস। এই এই যে রুলস গুলো, এগুলো টোটাস্থ করে ফেলবা, এখন কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। করবা কি, এই যে জিনিসটা আছে এটাকে সুন্দর করে একটা পেজে ছোট করে লিখে সুন্দর করে টেবিলের পাশে টানিয়ে রাখবা, যাতে করে এটা তোমার চোখে বারবার পড়ে, কারণ এটা 100% তুমি কোশ্চেন আসলে ভুল করে বসবা, যে ভার্বের সাথে আইএনজি হবে, নাকি তোমার ভার্বের থার্ড ফর্ম বসবে, নাকি বেস ফর্মটা বসবে, কি যেন বসবে, তো ভুলে যাচ্ছি, এখানে ব্যক্তিবাচক না বস্তুবাচক, ফুললি কনফিউজ হয়ে যাবা। ওকে, এই জন্য খেয়াল করে দেখো, যখন লেট থাকবে পজিটিভ ভার্বের মধ্যে, লেট শব্দটার পরে তোমার ব্যক্তিবাচক থাকুক বা বস্তুবাচক থাকুক, ব্যক্তি মানে হচ্ছে পার্সন আর বস্তু মানে হচ্ছে থিং, তো ব্যক্তি থাকুক বা বস্তুবাচক যাই থাকুক না কেন, তারপরে অলওয়েজ ভি ওয়ান ফরম্যাটটা বসবে। কোন ফরম্যাট? ভি ওয়ান ফরম্যাট। তারপর দেখো মেক যে শব্দটা, এই মেক পজিটিভ ভার্বটার পরে তোমার ব্যক্তিবাচক আসলে সেই ক্ষেত্রে তোমার ভি ওয়ান ফরম্যাটটা বসবে। হ্যাভ যেই পজিটিভ ভার্বটা, এটার পরে যদি তোমার ব্যক্তিবাচক আসে তাহলেও তোমার এই যে বেস ফর্ম বা ভি ওয়ান ফরম্যাটটা বসবে। অর্থাৎ আমরা ভি ওয়ান ফরম্যাট কোথায় কোথায় পাইলাম? এই যে দেখো, তোমার লেট, মেক, হ্যাভ, আবার এখানে আছে তোমার হেল্প, হেল্পের পরেও যদি তোমার ব্যক্তিবাচক আসে তাও তোমার এই যে বেস ফর্ম ভি ওয়ান ফরম্যাটটা বসবে। তাহলে ভি ওয়ান ফরম্যাট পেলাম আমরা চারটা জায়গায়, সুন্দর করে চারটা জিনিস একসাথে লিখবা, যে ভি ওয়ান ফরম্যাট হচ্ছে লেটের পরে ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন, আর মেক, হ্যাভ, হেল্প, এই তিনটারই পরে যদি ব্যক্তিবাচক আসে তাহলে গিয়ে ভি ওয়ান ফরম্যাটটা বসবে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? যে লেটের পরে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন তারপরে ভি ওয়ান ফরম্যাট, আর যদি মেক, হ্যাভ অথবা হেল্প হয় তারপরে শুধুমাত্র ব্যক্তিবাচক আসলে ভি ওয়ান ফরম্যাট। বোঝা গেছে? এবার দেখো যে তোমার হ্যাবের পরে যদি তোমার বস্তুবাচক চলে আসে তাহলে হবে গিয়া তোমার ভি3 ফরম্যাট, এই যে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব। আর যদি তোমার গেট থাকে, গেট থাকলে তারপরে যদি বেশ ব্যক্তিবাচক আসে তাহলে হবে ইনফিনিটিভ ফরম্যাট, এই যে টু প্লাস ভার্ব, তার মানে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনফিনিটিভ ফরম্যাট। তারপর যদি তোমার হেল্পের পরে তোমার ব্যক্তিবাচক থাকলে অনেক সময় আবার ইনফিনিটিভও করা যায়, অর্থাৎ হেল্পের পরে তোমার বেস ফর্মও বসে, আবার ইনফিনিটিভ ফর্মটাও বসে, দুইটাই বসানো যায়। তো এইভাবে তুমি করে সুন্দর করে লিখে নিবা, টেবিলের পাশে টানায় রাখবা, যাতে করে এই জিনিসটা বারবার চোখে পড়ে। এই প্রত্যেকটারই এক্সাম্পল গুলো আমরা এখানে একটু দেখি। এই যে আই ডোন্ট লেট মাই কিডস ড্যাশ ভায়োলেন্ট মুভিজ, আমি আমার বাচ্চাদেরকে ভায়োলেন্ট মুভি দেখতে কি করব? দেখতে দিব না। তো এখানে ওয়াচ শব্দটা দেওয়া আছে, এটার কি হওয়ার কথা? এখানে কি আছে? লেট, তাই না? পজিটিভ ভার্ব আছে কি? লেট। তারপরে কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? লেটের পরে ব্যক্তিবাচক না বস্তুবাচক বলো তো? হুম, মাই কিডস, এটা কি বস্তু না ব্যক্তি? ব্যক্তিবাচক। ব্যক্তি। ব্যক্তিবাচক। তাহলে লেটের পরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন তারপরে ভার্বের কোন ফর্মটা বসবে? ভি ওয়ান ফরম্যাট বা বেস ফর্ম। তাহলে ওয়াচের ভি ওয়ান ফরম্যাট কি হবে বলো? ওয়াচই থাকবে। ভি ওয়াচ। ওয়ান ফরম্যাট মানেই হচ্ছে যে বেস ফর্ম যেটা সেটাই, যা দেওয়া আছে তাই। তারপর দেখো দ্য টিচার মেড, মেড কি বলতো? মেড কি এখানে ছিল? মেড কি এখানে কোনো কোথাও আছে? আছে কি নাই? অবশ্যই আছে। মেক আর মেড একই তো কথা, জাস্ট এখানে পাস্ট টেন্সে মেকের পরিবর্তে মেড ব্যবহার করা হয়েছে। তাহলে এটা হচ্ছে মেকের রুলস। এই যে দ্য টিচার মেড অল দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস কি এখানে ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই ব্যক্তিবাচক।
তাহলে দেখো, দ্য টিচার মেড ব্যক্তিবাচক যদি থাকে তারপরে কোনটা হবে, ভার্বের বেস ফর্মটাই হবে। তাহলে এখানে দেখো রিরাইট আছে, তাহলে এটা কি থাকবে, রিরাইটই থাকবে, কোনো চেঞ্জ হবে না। বেস ফর্ম মানে যা আছে তাই। দ্য টিচার মেড অল দ্য স্টুডেন্টস রিরাইট দেয়ার পেপারস। তারপর দেখো আই উইল হ্যাভ, এই দেখো হ্যাভ আসছে, হ্যাভ এর পরে কি, আই উইল হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট। এখন আমার যে সহকর্মী বা অ্যাসিস্ট্যান্ট সেও তো ব্যক্তি, তাহলে ব্যক্তিবাচক থাকলে হ্যাভ এর পরেও কি হয়, ভার্বের ভি ওয়ান ফরম্যাটটা হয়। তাহলে কলই থাকবে, আই উইল হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট কল ইউ, কোনো চেঞ্জ হবে না। এবার আসো যে আই এম গোয়িং টু হ্যাভ মাই হাউস। এখন খেয়াল করো এখানেও হ্যাভ আসছে, হ্যাভ এর পরে এবার মাই হাউস আসছে। মাই হাউস কি ব্যক্তিবাচক না বস্তুবাচক, হ্যাবের পরে এবার বস্তুবাচক জিনিস চলে আসছে, মাই হাউস। তো যদি হ্যাবের পরে বস্তুবাচক জিনিস চলে আসে, এই যে খেয়াল করো এই রুলসটা, হ্যাবের পরে যদি থিং বা বস্তু চলে আসে তাহলে কোনটা হবে, ভি থ্রি ফরম্যাটটা হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বলবে। তাহলে আই এম গোয়িং টু হ্যাভ মাই হাউস ড্যাশ টুমোরো, তাহলে পেইন্ট কি হবে বলো? পেইন্ট কে কি করবো আমরা, এখন কি দিব, পেইন্টের ভি থ্রি Painted ফরম্যাট, tomorrow. পেইন্টেড, পেইন্টেড, পি এ আই এন টি ই ডি, পেইন্টেড। ওকে, তারপর দেখো আই ওয়াজ নার্ভাস অ্যাবাউট ইটিং সুশি। সুশি খাওয়ার ব্যাপারে আমি নার্ভাস ছিলাম, বাট মাই ব্রাদার গট মি। তাহলে গট হচ্ছে কোনটা, ওই যে গেটের থেকে পাস্ট টেন্সে গট আসছে, গট মি। তো গটের পরে কোন নিয়া, তোমার ব্যক্তিবাচক, মি মানে হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে গেট বা গটের পরে যদি ব্যক্তিবাচক আসে তাহলে তারপর হচ্ছে ইনফিনিটিভটা হয়, ইনফিনিটিভ, অলওয়েজ ইনফিনিটিভ। তাহলে বাট মাই ব্রাদার গট মি ড্যাশ ইট এট এ জাপানিজ রেস্টুরেন্ট, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, ইনফিনিটিভ করলে কি অ্যান্সার হবে বলো তো? গট To মি, try. টু ট্রাই, রাইট। গট মি টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু ট্রাই ইট এট এ জাপানিজ রেস্টুরেন্ট। ওকে, তারপর দেখো হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। তাহলে মি হচ্ছে অবশ্যই ব্যক্তিবাচক, হেল্পের পরে যদি তোমার ব্যক্তিবাচক আসে তাহলে হচ্ছে ভি ওয়ান, তাহলে হচ্ছে ক্যারি দা বক্সেস, কোনো চেঞ্জ হবে না, ক্যারি দা বক্সেস। আবার হেল্পের পরে ব্যক্তিবাচক আসলে আমরা জানি যে ইনফিনিটিভও করা যায়, তাহলে এক্ষেত্রে তুমি টু ক্যারিও দিতে পারো, হি হেল্পড মি টু ক্যারি দা বক্সেস, এটাও কারেক্ট। তো অপশনে তোমার কি দেওয়া আছে, সেখানে শুধু ক্যারি দেওয়া থাকলে সেটা উত্তর হবে, আর যদি টু ক্যারি দেওয়া থাকে তাহলে সেটা উত্তর হবে, কিন্তু দুইটা একসাথে থাকবে না। ওকে, তো এই হচ্ছে তোমার পজিটিভ ভার্বের রুলসটা। সুন্দর করে এটাকে খাতায় লিখে একটা পেজে ছোট করে লিখে টেবিলের পাশে টানে রাখবে, ইটস রিকোয়েস্ট। এটা থেকে একটা এমসিকিউ আসবেই আসবে, আর এমসিকিউটা আসলে 100% তুমি কনফিউশন হয়ে যাবা। টিচাররা এই ধরনের কোশ্চেন কেন দেয়, দেখো সবাই ইংলিশ পড়তেছে, সবাই গ্রামার ডেভেলপ করতেছে, কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস যেটা তুমি ডেভেলপ করার পরও কনফিউশনে পড়ে যাবে পরীক্ষার হলে। তো টিচার তো ফিল্টার আউট করতে হবে যে এত ভালো ভালো স্টুডেন্ট, তার মধ্যে আমি কাকে নিব, যে স্টুডেন্টটা এতটুকু পরিশ্রম করে আসছে, যে কিনা এই জিনিসটাকে মনে রাখতে পারছে, সেই হচ্ছে অ্যাকচুয়াল স্টুডেন্ট, তাকেই আমি নিব, ফিল্টার আউট করার সময় তাকেই তারা নিবে। তো এই জন্য হচ্ছে এই সকল কোশ্চেনটা দিয়ে দেয়, বুঝে গেছে? মানে তোমাকে জাজ করবে কিভাবে, যখন তুমি ফুললি নিজেকে প্রিপেয়ার করে ফেলবা তখন তোমাকে তো আটকানোর জায়গা অল্প কয়েকটাই থাকে, এই জন্য তারা এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় দেয় কিন্তু। সো পজিটিভ ভার্বের রুলস গুলো সুন্দর করে খাতায় লিখে, একটা ছোট পেজে লিখে, এই যে স্টিকি নোটে লিখে তুমি টেবিলের পাশে লাগিয়ে রাখবা। তারপর আসো তোমার রাইট ফ্রম ভার্বস। এতক্ষণ পর্যন্ত আমরা কিসে ছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা ভার্বের যত কনসেপ্ট ছিল সবগুলো শিখলাম। পুরো ক্লাসটা সবাই সুন্দর করে রেকর্ডিং ভিডিওটা দেখবা, রেকর্ড ভিডিওটা দেখার পরে আবার খাতায় নোট করবা। আমার ক্লাসের নোট কি তোমরা করতেছো, অন্যান্য যে ক্লাসগুলো নিলাম এর আগে, নাউন প্রোনাউন তারপরে অ্যাডজেক্টিভের যে জি ক্লাসগুলো, ভাইয়া। সো এই যে নোট করে পড়বা, নোট করে পড়লে নর্মাল পড়ার থেকে এমনিতেই 60% জিনিস মেমোরিতে এমনিতেই সেট হয়ে যাবে, তুমি মুখস্থ করবা তার থেকে একবার লিখো, দেখবে যে মাথায় এমনিতেই থাকবে। একটা কথা মনে রাখো, পরীক্ষার হলে তোমার সবচেয়ে বড় বন্ধুকে বলো তো, সবচেয়ে বড় বন্ধু হচ্ছে তোমার নিজের ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট বলতে বোঝানো হইতেছে সাবকনসিয়াস মাইন্ড। ধরো তোমার অনেকগুলা প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নেরই কি উত্তর দেওয়া আছে না, সাথে চারটা অপশনের মধ্যেই তো উত্তরটা দেওয়া আছে। তোমার মাথা থেকে যে ইনস্টিংক্ট, যদি তুমি এগুলো এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করো, ওইখান থেকে যদি একটা জিনিস কমন পড়ে যায়, আর তুমি যদি সেটা তখন ইমিডিয়েটলি মনে করতে না পারো, তোমার দেখবা যে সাবকনসিয়াস মাইন্ড থেকে সেটা চলে আসবে যে এই এ নম্বরটা অ্যান্সার মনে হচ্ছে, এটাকে দাগাই পরীক্ষা হল থেকে বেরো, দেখবো যে এটা হইতেছে। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে যদি এটাকে তোমাকে নির্দেশ করে যে এ নম্বর উত্তর হবে, তুমি যদি নিজের পণ্ডিতি বা নিজের চালাকি করতে গিয়া যে এ দিব না বি দিব না, যেভাবে 10-20 গুনতে গুনতে 100 পর্যন্ত যায় বি কে দিয়ে দিবা, তাহলে কিন্তু ভুল। মনে রাখবা, সাবকনসিয়াস মাইন্ডে প্রথমে যেটা আসে সেটাই উত্তর হয়। বেশি পণ্ডিতি করতে, বেশি থিঙ্ক করতে গেলেই কিন্তু ভুল হয়ে যায়। তুমি যেহেতু ঢিল মারবাই সাবকনসিয়াস মাইন্ড থেকে, তাহলে প্রথম যেদিকে মনোযোগ যাচ্ছে সেদিকেই যাও, অন্যদিকে আর যাওয়ার দরকার নেই। ওকে,
সো এখন আসলে রাইট ফর্ম ভার্বস এর কিছু রুলস, এগুলা কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস, এগুলা থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর। দেখো ফর এর ব্যবহার আর একটা হচ্ছে সিন্স এর ব্যবহার। ফর শব্দের অর্থ কি, আগে এটা বলো, ফর শব্দের অর্থ কি? জন্য। পার্শিয়ালি কারেক্ট, যে দিস ইজ ফর ইউ মানে তোমার জন্য, বাট আমি সেটা জানি না। যদি টাইমের ব্যাপারে হয়, টাইমের ব্যাপারে, হ্যাঁ টাইম নিয়ে রিলেটেড, সময় নিয়ে, তাহলে ফরের অর্থ কি হবে? ধরে মানে এত টাইম ধরে কাজ রাইট, করতে এটাই হবে। শুনতে চাইছিলাম, যে এতক্ষণ ধরে বা এতক্ষণ যাবত, মানে ধরে বা যাবত। ঠিক আছে, এটা হচ্ছে ফরের অর্থ। আর সিন্সের অর্থ কি টাইমের ব্যাপারে? হতে। হতে বা থেকে, তাই না? হতে বা থেকে, রাইট, সুন্দর অ্যান্সার দিতেছো, ভালো লাগছে। হতে বা থেকে। তো এই যে ফর, এটাকে তুমি দেখো, এখানে ফরের অ্যাকচুয়ালি মিনিংটা হইতেছে যে ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম মানে কি, যে এতক্ষণ ধরে, অর্থাৎ যেখানে তোমার পুরো একটা ডিউরেশন বলা আছে, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর, বা হচ্ছে এরকম, সেটা কি একটা ডিউরেশন টাইম। আর সিন্স হচ্ছে যেহেতু থেকে, কোনো কিছু থেকে যখন বোঝায়, তার মানে একটা পয়েন্ট থেকে। তো ওই পয়েন্টটা কি, একটা পয়েন্ট অফ টাইম। যেমন 2020 সাল, এটা একটা পয়েন্ট, 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত, তারপর তোমার ধরো 2026 সাল পর্যন্ত, 2027 সাল পর্যন্ত, 2030 সাল পর্যন্ত। হ্যাঁ, তো এই যে পয়েন্ট অফ টাইম, সেটা হচ্ছে 2000। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল করে দেখো, যে তুমি যদি অর্থটা বুঝো, তাহলেই কিন্তু তোমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এখানে খেয়াল করে দেখো, পরীক্ষা ধরো কোশ্চেন দিল, হি হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ 5 ইয়ার্স। তাহলে তুমি আগে বাংলা অর্থটা মিল করে, এটা বাংলা অর্থ কি দাঁড়ায় আমাকে বলো। যে সে এখানে বসবাস করে আসছে 5 বছর থেকে, না 5 বছর যাবত, বা 5 বছর ধরে, কোনটা হবে? তুমি বলো। যাবত। 5 বছর যাবত, তাহলে যাবত হলে তুমি কোনটা বসাবা? অবশ্যই ফর বসাবা, ফর। ফর 5 ইয়ার্স। আবার দেখো, হি হ্যাভ বিন লিভড হেয়ার ড্যাশ 2020, সে 2020 সাল যাবত নাকি 2020 সাল থেকে বসবাস করতেছে? বলো। থেকে। থেকে, তাহলে এখানে বসবে কি, সিন্স 2020, সিন্স। আই গেস পুরো কনসেপ্ট এখন ক্লিয়ার। এবার তাহলে তোমরা প্র্যাকটিস করো, সকাল থেকে না সকাল যাবত? থেকে। থেকে, তাহলে কি হবে, সিন্স হবে, সিন্স মর্নিং। সোমবার থেকে নাকি সোমবার যাবত? থেকে। থেকে, থেকে তার মানে তাও সিন্স। 7টা থেকে নাকি 7টা যাবত? বলো। 7টা থেকে। 7টা থেকে। থেকে আবার 2001 সালও থেকেই, তার মানে প্রত্যেকটা থেকে। জায়গায় দেখো থেকে আসতেছে, দ্যাটস ওয়াই সিন্স ইউজ হলো। আবার দেখো, 1 সপ্তাহ থেকে নাকি 1 সপ্তাহ যাবত? বলো। যাবত। যাবত যাবত, তাহলে এক্ষেত্রে কি অ্যান্সার হবে, ফর। 1 বছর যাবত, তাহলে এখানেও হবে কি, ফর। 2 ঘন্টা যাবত নাকি 2 ঘন্টা থেকে, তাও যেহেতু যাবত বা ধরে, দ্যাটস ওয়াই ফর 2 আওয়ার্স। তারপর 10 দিন যাবত বৃষ্টি হইতেছে নাকি 10 দিন ধরে বৃষ্টি হইতেছে নাকি 10 দিন থেকে বৃষ্টি হইতেছে, তো যাবত ধরে যাবত। দুটি হবে আর কি। ঠিক আছে, তার মানে ফর 10 days। ওকে, সো আই গেস পুরো কনসেপ্ট এখন ক্লিয়ার, যে কখন তুমি ফর বসাবা, কখন তুমি সিন্স বসাবা। এখন সিন্স এর যে জিনিসটা, সেটার আবার কনজাংশন হিসেবেও ব্যবহার আছে। এতক্ষণ পর্যন্ত আমরা সিন্স আমরা কি হিসেবে ইউজ করতেছিলাম, সিন্স কি এখানে আমরা একটা প্রেপোজিশন হিসেবে ইউজ করতেছিলাম, সিন্স মর্নিং, সিন্স মানডে, সিন্স 7 o'clock, সিন্স 2001, সিন্স ওয়ান, ফর 1 উইক, ফর 1 ইয়ার, ফর 2 আওয়ার্স। ফর তো এমনিতেই প্রিপোজিশন, আমরা এমনিতেও জানি। সিন্সও কিন্তু এখানে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করছিলাম। কিন্তু খেয়াল করে দেখো, যখন সিন্স কনজাংশন হিসেবে ইউজ হবে, আর একটা কনজাংশনের কাজ কি, ফার্স্টে বলো তো, কনজাংশন কিসের কাজ করে? কনজাংশন কি করে? যুক্ত করে। কাকে যুক্ত করে? দুইটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। সেন্টেন্সকে। দুইটা সেন্টেন্সকে কনজাংশন যুক্ত করে, রাইট। তো যেহেতু দুইটা সেন্টেন্সকে কনজাংশন যুক্ত করে, আর সিন্স একটা কনজাংশন হিসেবে যখন কাজ করবে, তাহলে ওই দুইটা সেন্টেন্সের ভিতরে কোন ধরনের কি পরিবর্তন আসে, সেটা এখন আমরা দেখবো। তো খেয়াল করে দেখো, সিন্স যখন কনজাংশন, তখন তার পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে, তাহলে পরবর্তীতে হবে গিয়ে তোমার পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলেও পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলেও পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো, ইট ইজ 10 ইয়ার্স, এই যে ইট ইজ 10 ইয়ার্স, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরে কি হবে, সিন্স আই সি saw হিম, him। স হিম, রাইট। আবার দেখো, ইট হ্যাজ বিন 10 ইয়ার্স, এই যে হ্যাজ কখন বসে,
যখন প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, বুঝছো? তাহলে ইট হ্যাজ বিন 10 ইয়ার্স সিন্স আই, এটাও কি স হিম, দুইটাই পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এখন বাই এনি চান্স যদি তোমার শুরুর সেন্টেন্সে তোমার পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট, যেমন ইট ওয়াজ 10 ইয়ার্স, তাহলে সিন্স এর পরবর্তীতে যেই সেন্টেন্সটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স আই সি হিম এর পরিবর্তে কি I হবে? had seen him. হ্যাড এর পরে কি হবে? হ্যাড এর পরে হবে V3, মানে আই হ্যাড সিন হিম, V3. আই হ্যাড সিন হিম। তো এই জিনিসটা কি বুঝছো কিনা, যখন সিন কনজাংশন হিসেবে বসে তখন যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেটা ইনডিফিনিট হোক বা পারফেক্ট হোক তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর যদি শুরুতেই পাস্ট ইনডিফিনিট চলে আসে তাহলে পরে হবে গিয়ে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? নেক্সট আসো, জি ভাইয়া। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর রুলসটা, এটা থেকেও তোমরা অনেকে পড়ছো, এটা প্রায় পরীক্ষায় আসে, সহজ একটা জিনিস। যদি শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। এই যে হি টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি নিউ এভরিথিং, নিউ মানে পাস্ট ইনডিফিনিট হলো। কিন্তু যদি শুরুতেই পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তীতে কি হবে? পাস্ট পারফেক্ট। যেমন হি টকড, এই যে দেখো ইডি আছে, তার মানে পাস্ট ইনডিফিনিটে চলে গেল, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। হি হ্যাড নোন এভরিথিং, নোন এভরিথিং। এটা তোমরা ইন্টারমিডিয়েটও প্রচুর এই রুলস পড়ে আসছো ইংলিশে, তাই না? এই অ্যাজ ইফ অ্যাজ দো থেকে তো ইংলিশে আসেই কোশ্চেন। তারপর দেখো, যদি তোমার বি ভার্ব থাকে তাহলে অবশ্যই ওয়ার ইউজ করতে হবে। যেমন দেখো হি টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি ড্যাশ ম্যাড, এখানে তোমার বি ভার্ব চাইছে। তো অ্যাজ ইফ অ্যাজ দোর বেলায় বি ভার্ব যদি চায়, এখানে এগুলা কি মেইন ভার্ব নাই, যে নো নো এগুলা তো মেইন ভার্ব। মেইন ভার্বের বেলায় একবার যদি তোমার দেখলাম পাস্ট ইনডিফিনিট হলো কখন, যখন প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আগেরটা, তখন যদি আগেরটা তোমার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে আমরা পাস্ট পারফেক্ট করলাম। কিন্তু যদি তোমার ভার্বে চাই হচ্ছে বি ভার্ব, তখন কিন্তু অলওয়েজ এন্ড অলওয়েজ ওয়ার ইউজ করতে হবে, অন্য কিছু না। হি টক্স অ্যাজ ইফ অ্যাজ দো হি ওয়ার ম্যাড, হি টকড অ্যাজ ইফ অ্যাজ দো হি ওয়ার ম্যাড, মানে ওয়ারই বসাইতে হবে, সেটা আগে যাই থাকুক না কেন। বি ভার্ব চাইলে অলওয়েজ ওয়ার ইউজ করতে হবে। সো দিস ইজ ক্লিয়ার আই থিঙ্ক। এখন আসলে ইট ইজ টাইম আর একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের রুলসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা হলে এটা তোমরা ভুল করো, অনেকেই প্রচুর ভুল করো। তো খেয়াল করে দেখো, এই রুলসটাও কাইন্ডলি একটু মনে রাখার ট্রাই করবে, এটা থেকে প্রচুর কোশ্চেন দেয়, প্রচুর কোশ্চেন দেয় ইংলিশে। ইট ইজ টাইম অথবা হাই টাইম এরপরে স্বাভাবিকভাবে কি হয়? ইট ইজ হাই টাইম, কি বলি আমরা? ইট ইজ হাই টাইম টু গো দেয়ার, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম টু গো দেয়ার বলি না? তার মানে টু গো দেয়ার এটা কোন ফরম্যাট? এটা হচ্ছে টু প্লাস ভি1 ফরম্যাট, মানে হচ্ছে ইনফিনিটিভ ফরম্যাট। তার মানে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের সাথে ভার্ব আসলে সেটা কোন ফরম্যাটে বসবে? ইনফিনিটিভ ফরম্যাটে বসবে, এটা আমরা বুঝি স্বাভাবিকভাবেই। কিন্তু প্রবলেম হচ্ছে কখন? যখন তোমার ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট চলে আসে, সাবজেক্ট মানে এই যেই এই প্রেমিক এবং প্রেমিকার মাঝখানে যদি অন্য কেউ চলে আসে, ধরো একটা অন্য একটা সাবজেক্ট চলে আসলো, তখন গিয়ে তোমার ওইটার মধ্যে একটা চেঞ্জ চলে আসবে। দ্যাট ইজ কি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি তোমার সাবজেক্ট যে উই, উই চলে আসলো, তখন আর সেটাকে ইনফিনিটিভ বানাইতে পারবে না, তখন সেটাকে বানাইতে হবে V2। V2 মানে কোন ফরম্যাট? পাস্ট ফরম্যাট। তাহলে গো এর পাস্ট ফরম্যাট কোনটা বলো তো? ইট ইজ হাই টাইম উই ড্যাশ দেয়ার, When, ওয়েন্ট দেয়ার, রাইট, when there. ওয়েন্ট দেয়ার। তো মনে থাকবে তো, যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকে তারপরে যদি ডিরেক্ট ভার্ব চায় তাহলে আমরা ইনফিনিটিভ করে দিব। আর যদি ভার্বের আগে দেখি যে একটা সুন্দর করে সাবজেক্ট আছে, সেটা উই হইতে পারে, আই হইতে পারে, হি হইতে পারে, সি হইতে পারে, কোনো সাবজেক্ট যদি চলে আসে বাই এনি চান্স, তাহলে আর ইনফিনিটিভ করা যাবে না, আমরা সেটাকে V2 করে নিব, অর্থাৎ পাস্ট ফরম্যাটে নিয়ে যাব। ওকে, এবার দেখো কিছু শব্দ যেমন উইশ, তারপরে হোপ, তারপরে লেস্ট, তারপরে হচ্ছে উড, দ্যাট। এই যে লেস্টেরটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লিস্টের পরে অলওয়েজ শুড ইউজ করতে হয়, কি ইউজ করতে হয়? শুড ইউজ করতে হয়, শুড ইউজ করতে হয়। আর শুড যদি অপশনে না থাকে সেক্ষেত্রে মাইট দিবা, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে শুডই থাকে। তো লিস্ট বসলে কি হবে? শুড, শুড হবে। তারপরে উইশ থাকলে অলওয়েজ তোমার বিভার্ব হিসেবে ওয়ার বসে, আদারওয়াইজ তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে, উইশ থাকলে। আচ্ছা, তারপর হোপ থাকলে তোমার এনি টেন্স হইতে পারে, উড দ্যাট থাকলে তোমার কুড হয়। তো এই প্রত্যেকটাকে আমরা একটু এক্সাম্পল গুলো দেখি তাহলে বুঝতে পারবো। আই উইশ আই ড্যাশ এ কিং, কি হবে বলো তো? I were a king. এখানে ধরো বি দেওয়া আছে, আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা আমি যদি রাজা হইতাম, তাই না? আই উইশ আই ড্যাশ দ্য পুয়ার, এখানে হেল্প আছে, এক্ষেত্রে কি হবে? এখানে তো মেইন ভার্ব আছে, বি ভার্ব না, তাহলে কি দিবা? এই যে দেখো পাস্ট ইনডিফিনিট, Would যদি মেইন ভার্ব আসে তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? আই উইশ আই I Help would the help poor. the poor. হেল্প দ্য পুয়ার, রাইট, হেল্প দ্য পুয়ার। তারপর দেখো রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ড্যাশ ফেল ইন দ্য অ্যাডমিশন টেস্ট, মনোযোগ সহকারে পড়ো নাহলে তুমি অ্যাডমিশন টেস্টে
ফেল করবা, তাহলে এখানে কি হবে? You might fail in the admission test. লেস থাকলে অলওয়েজ কি বসে বললাম তো, বললাম তো একটু আগে, Should. শুড বসে। মাইট শুড না থাকলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শুডকেই প্রায়োরিটি দেবো, মানে শুড মনে মাইট ভুলে যাও, বাদ দিয়ে দিই, দরকারই নেই, থাকবেই না অপশনে, মাইট বাদ। অলওয়েজ মনে রাখবা লেস থাকলে সেক্ষেত্রে শুড ইউজ করতে হবে, ঠিক আছে, শুড। তারপর দেখো উড দ্যাট আই ড্যাশ গো টু বালি, এই বালি কি বলো I তো? could go to Bali. রাইট, আই কুড গো টু বালি। এখন বলো যে বালি কি? বালির নাম একটা শুন, শহরের নাম মেবি। ইয়েস, কোন দেশে অবস্থিত বলো তো? ইন্ডিয়াতে, ইয়া বেঙ্গলে নাকি। ইন্দোনেশিয়া, রাইট, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। হ্যাঁ। আর সবচেয়ে মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি, মানে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? ইন্দোনেশিয়াতেই, ঠিক আছে। এটা বলো তো যে তোমার উম গোয়া কোথায় অবস্থিত? গোয়া ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে। মুভি তো ভালোই দেখো, বালি তো, বালির গুলা রিলস রিলস দেখবা, সমস্যা কি? ওই সুমাত্রা, তো হ্যাঁ। তারপরে তোমার এই যে বর্নিও, বর্নিও দ্বীপ, সুমাত্রা দ্বীপ, তারপর লাক্ষাদ্বীপ কোনটা কোথায় অবস্থিত, এই দ্বীপ থেকে কিন্তু কোশ্চেন আসে যে কোন দ্বীপটা কোথায় অবস্থিত, ঠিক আছে। তো বালি হচ্ছে একটা টুরিস্ট প্লেস যেটা ইন্দোনেশিয়াতে অবস্থিত। হুম, সুন্দর জায়গা। তোমরা কি ঘুরতে গেছো কোথাও কোথায় বলো তো? একটু গল্প করি তোমাদের সাথে। গুলিয়াখালী কোথায় অবস্থিত বলো? গুলিয়াখালী, গুলিয়াখালী সি বিচ, গুলিয়াখালী কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে, সীতাকুণ্ডে। চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত বলো? হিন্দুদের যে তীর্থস্থান, বুদ্ধদের না হিন্দুদের, হ্যাঁ, সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সেটা হচ্ছে সীতাকুণ্ডে অবস্থিত। সীতাকুণ্ড হচ্ছে চট্টগ্রাম যাওয়ার আগে, চট্টগ্রামের মধ্যেই কিন্তু জেলা হিসেবে সীতাকুণ্ড আর কি, চট্টগ্রাম বিভাগের মধ্যেই পড়ে। আচ্ছা, তো ওই চন্দ্রনাথ পাহাড়েই তোমার একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা কি, কোন ধরনের ঝর্ণা? সেটা হচ্ছে গরম পানির ঝর্ণা, মনে রাখবা। তারপরে তোমার ঠান্ডা পানির ঝর্ণা যেটা, সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে তোমার কক্সবাজারের হিমছড়ি। তারপর যদি বলি এই যে ঝুলন্ত ব্রিজ কোথায় অবস্থিত বলো তো? রাঙামাটি, রাঙামাটি ঘুরতে যাও নাই? রাঙামাটিতে অবস্থিত। তারপরে তোমার এই যে উম, কাপ্তাই, কাপ্তাই লেক কোথায় অবস্থিত? তাও রাঙামাটিতে। তারপর তোমার এই যে মানে হালদা, হালদা নদী কিসের জন্য ইম্পর্টেন্ট বলো তো? হালদা নদী, এটা হচ্ছে ওই যে মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে, ঠিক আছে, এই জন্য ইম্পর্টেন্ট হালদা নদী। তারপর যদি বলি তোমার উম টাঙ্গুয়ার হাওর, টাঙ্গুয়ার হাওর তো, টাঙ্গুয়ার হাওর, আচ্ছা, টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? আচ্ছা, এটা বাদ দেই, বিউপির একটা কোশ্চেন করি। রাতারগুল সোয়ার্ম ফরেস্ট কোথায় অবস্থিত? রাতারগুল সোয়ার্ম ফরেস্ট, এটা বিউপির কোশ্চেন, বিউপির জিকের কোশ্চেন, F3 ইউনিটে। এটা হচ্ছে সিলেটের গোয়েনঘাটে অবস্থিত, ঠিক আছে, রাতারগুল সোয়ার্ম ফরেস্ট। তারপর তোমার বিছানাকান্দি কোথায় অবস্থিত, এই জিনিসগুলা। তারপর তোমার এই যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন কোনটা? সাজেক। তারপর তোমার সাদা পাথর, এটা কোথায় অবস্থিত? তাও সিলেটে। তো এই যে টুরিস্ট স্পট গুলো, এগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। কক্সবাজারের পূর্ব নাম কি বলতে পারবা? ফালকিং। তারপরে সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা, ঠিক আছে। এগুলা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে বিউপিতে। এনিওয়ে, ব্যাক টু দা পয়েন্ট। দে ওয়ার লাইকলি ড্যাশ লাস্ট নাইট। তো লাইকলি থাকলে কি হয় মনে রাখবা, লাইকলি থাকলে অলওয়েজ ইনফিনিটিভ বসে। দে ওয়ার লাইকলি টু স্টাডি লাস্ট নাইট। সো এখানে যে কয়টা রুলস বললাম, এই কয়টা রুলস একটু পড়বা। আমি আবারও বলতেছি যে রাইট ফর্ম ভার্বস এর রুলস গুলো, এগুলো হচ্ছে জাস্ট রুলস আর রুলস, তোমাকে মনে রাখতে হবে। এটা হলে এটা হবে, ওইটা হলে ওইটা হবে, এভাবে হলে এটা হবে। তো এই জিনিসগুলা কিন্তু মেমোরিতে রাখা ম্যান্ডেটরি। আর কিভাবে মনে থাকবে? যখন তুমি রুলস গুলা খাতায় লিখে লিখে সুন্দর টেবিলের পাশে টানে রাখবো, তখন মনে থাকবে। অ্যানালগ পড়াশোনা করো, পরীক্ষা হলে কাজে দিবে। ডিজিটাল পড়াশোনা তো অনেক করছো, তাই না? তো অ্যানালগও পড়ো। আর এখানে তো আমি তোমাকে ডিজিটালি পড়াইতেছি, শিট গুলা দিয়ে দিচ্ছি। এগুলা দেখে দেখে খাতায় যখন নোট করবা, মাথায় সেট সেট হয়ে থাকবে।
আবার যখন 10-20 দিন পরে একটু রিভিশন দিবা, একদম ফুললি গেঁথে যাবে। ঠিক আছে, এবার দেখো ইউজেস অফ ইউজ টু কথাটার মানে কি? অনেক সময় বলে না যে মুভির ডায়লগে, আই এম ইউজ টু ইট, আমি এটাতে ইউজ টু। তো ইউজ টু কথাটার মানে কি বলতে পারবা? মানে যেটা আগে করা হতো এখন অভ্যস্ত, করা হয় না। আমি যেটাতে অভ্যস্ত। অভ্যস্ত। হ্যাঁ, অভ্যস্ত বানানো হয়েছে কিনা কে জানে। আই এম ইউজ টু ইট মানে আমি এটাতে অভ্যস্ত। তো অভ্যস্ত যখন এটা বোঝায় তখন এটা হচ্ছে একটা মডেল অক্সিলারি, ইটস এ মডেল অক্সিলারি মধ্যে পড়ে যায়, অক্সিলারি। তো মডেল অক্সিলারির পরে অলওয়েজ কি বসে বলো তো? আমরা বলছিলাম মডেল অক্সিলারির পরে ভার্বের কোন ফরম্যাটটা বসে? অলওয়েজ ভি1 ফরম্যাটটা বসে। যেন দেখো প্রেজেন্ট সাবজেক্টের ফর্ম। পরে যখন তোমার ইউজ টু থাকবে, তারপরে এই যে প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম বা বেস ফর্মটা বসবে। কিন্তু ধরো সাবজেক্টের পরে এই জিনিসগুলো যদি চলে আসে, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, গেট, গট, এগুলা যদি চলে আসে, মানে ইউজ টু এবং সাবজেক্টের মাঝখানে যদি এগুলা চলে আসে, তখন কিন্তু পরে আর ভি1 বসবে না, তখন বসবে কি ভার্বের সাথে আইএনজি। যেমন দেখো আই ইউজ টু ড্যাশ দেয়ার, এটার কি উত্তর হবে? এটার উত্তর কি হবে? আই ইউজ টু গো দেয়ার, এটার উত্তর গই হবে, কোনো চেঞ্জ হবে না। এই যে দেখো ভি1ই বলা আছে। কিন্তু দেখো আই এম ইউজ টু, এখানে এম চলে আসছে, যে এম, তাহলে এটা কি হবে উত্তর বলো? গোয়িং দেয়ার। গোয়িং দেয়ার। তারপরে আই গট ইউজ টু, যে গট চলে আসছে, তাহলে কি হবে? টিচিং টিচিং। ইংলিশ। এখন এইগুলার অ্যান্সার তোমরা নিজেরা করো। উড ইজ ইউজ টু ড্যাশ টেবিল, সুগার ইজ মেকিং। ইউজ টু, কি হবে? মেকিং টি। মেকিং মেকিং টি। টি, মেকিং টেবিল, তাই না? খুব মেকিং সুন্দর, টেবিল। খুব সুন্দর, এটাই তো শুনতে চাইছি। এখন খেয়াল করো, আমি কেন বলি যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। মডেল অক্সিলারি হিসেবে যখন বসে তখন হচ্ছে এই দুইটা রুলস অ্যাপ্লিকেবল। মডেল অক্সিলারি হিসেবে যখন বসে তখন সেটার মানে কি? সেটা মানে হচ্ছে অভ্যাস, যে আমি এটাতে ইউজ টু। এখন উডের অভ্যাস কি হচ্ছে টেবিল তৈরি করা? উডের কোনো অভ্যাস আছে? কাঠের কোনো অভ্যাস আছে বলো? সুগারের কোনো অভ্যাস আছে? না। না। তার মানে এই ক্ষেত্রে এটা টিপিক্যাল যে ফরম্যাট, উড ইজ ইউজড মানে ব্যবহৃত হয় টু ড্যাশ টেবিল। তো টু যেহেতু প্রিপোজিশন, টু এর পরে অলওয়েজ কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে, তাহলে মেক টেবিল। কারণ এটা কিন্তু ওই মডেল অক্সিলারি রুলস এর মধ্যেই পড়বে না। দিস ইজ ডিফারেন্ট থিং, যে উড ব্যবহৃত হয় টু মেক টেবিল, টু মেক টি। বুঝা গেছে নাকি বুঝো নাই? তাহলে এটা কিন্তু টিপিক্যাল রুলস অনুযায়ী বসবে, যে বুঝছি। করে ভি1। তো এই ধরনের কোশ্চেন কিন্তু দেয়, প্রচুর কনফিউশনের জায়গা আছে, স্যাররা চাইলেই কিন্তু কোশ্চেন ঘুরে দিতে পারে, একটু চোখ কান খোলা রাখতে হবে। এখন আসো যে ক্যান নট হেল্প এবং ক্যান নট বাট, এই রুলসটা কি খেয়াল করে দেখো। ক্যান বা কুড নট হেল্প, এটার পরে অলওয়েজ তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেটা কি হয়? আই ক্যান নট হেল্প লাফিং, কি উত্তর হবে? আই ক্যান নট হেল্প লাফিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু যদি তোমার ক্যান নট বাট থাকে, ক্যান নট বাট, তখন সেক্ষেত্রে গিয়ে অ্যান্সার হবে গিয়ে ভি1 বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আই ক্যান নট বাট গো দেয়ার। তো ক্যান নট হেল্প এর ক্ষেত্রে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর ক্যান নট বাট এর ক্ষেত্রে কি হয়? ভার্বের বেস ফর্মটাই বসে। দ্যাট মিনস একটা হবে কি আই ক্যান নট হেল্প লাফিং, আর একটা হবে আই ক্যান নট বাট গো দেয়ার। এটা খুবই সিম্পল রুলস, এটা থেকে পরীক্ষায় এখন তেমন একটা কোশ্চেন আসেও না, আগে আসতো। তো একটু মনে রাখার ট্রাই করবো জাস্ট, ঠিক আছে? এখন আসো যে ভার্বের সাথে আইএনজি যেটা জিরান্ড হিসেবে কাজ করে। তো আমরা জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভের উপরে আলাদা একটা ক্লাস নিব, কোনো সমস্যা নাই, সেখানে লং ক্লাস হবে, ইন ডেপথ আমরা আলোচনা করব। বাট এখানে যেহেতু আমরা ভার্ব নিয়ে পড়তেছি, আর ভার্বেরই একটা রূপ হচ্ছে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ডের কাজ করে, সেটার জন্য একটা সিম্পল রাইট ফর্ম ভার্বসের রুলস মনে রাখবা। এই যে খেয়াল করে দেখো, তোমার উইথ এ ভিউ টু, তারপর উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকাস্টম টু, গেট, তারপরে ভি গট ইউজ টু, তারপর হচ্ছে ওর্থ, হোয়াইল, তারপরে মাইন্ড, ফিল লাইক, এগুলোর পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা জিরান বসে। তার মানে এই যখন ফ্রেজ গুলো দেখবা তুমি কোন একটা সেন্টেন্স, এরপর ইমিডিয়েট যে ভার্বটা দেওয়া থাকবে সেটার সাথে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে, এবং সেটা কি হিসেবে কাজ করবে? একটা জিরান্ড হিসেবে কাজ করবে। তার মানে আই লুক ফরওয়ার্ড টু, সি হবে না সিং হবে বলো তো? সিং। সিং হবে, মানে আইএনজি যুক্ত হবে। তারপর হচ্ছে গেট, বি অ্যাকাস্টম টু, কি হবে? গো হবে না গোয়িং হবে? গোয়িং। গোয়িং দেয়ার, ঠিক আছে। এরকম হোয়াইল ওয়াক হবে না হোয়াইল ওয়াকিং হবে বলো? হোয়াইল ওয়াক নাকি ওয়াকিং। ওয়াকিং?
ওয়াকিং হবে এরকম। আই ফিল লাইক গোয়িং দেয়ার অর আই ফিল লাইক গো দেয়ার, কি হবে? going there. গোয়িং দেয়ার। তো এই যেই কিছু ফ্রেজ ওগুলা ফিক্সড, এগুলার পরে ইমিডিয়েট কোন একটা শব্দ ভার্ব আসলে সেটার সাথে অবশ্যই অ্যাং যুক্ত করতে হবে। ওকে, যেমন দেখো, আই স্টাডিড হার্ড উইথ এ ভিউ টু ড্যাশ ইন দ্য এক্সাম, তাহলে কি উত্তর হবে? Passing in the exam. পাসিং ইন দ্য এক্সাম, রাইট, পাসিং। ঠিক আছে, এগুলা কিন্তু অ্যাডমিশনারি কোশ্চেন হুবহু চলে আসছে। আই এম অ্যাকাস্টম টু ড্যাশ রটি, তাহলে Taking your tea. টেকিং রটি। আর রটি মানে কি বলতো? রং চা, রং চা। বাংলাদেশের জাতীয় পানীয় কি বলতে পারবা? চা। এর জাতীয় পানীয় হচ্ছে চা। জানতা এর আগে? হ্যাঁ, আমার মনে করছিলাম। জাতীয় পানীয় হচ্ছে চা, এটা অনেকেই জানেন। জিজ্ঞেস করে দেখো কাউকে, পারবে না। আচ্ছা, তারপর দেখো, দ্য মুভি ইজ ওর্থ ড্যাশ, ওর্থ এর পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি, তাহলে ওয়াচিং। ঠিক Watching. আছে, তারপরে হোয়াইল রিড হবে না রিডিং হবে? Reading. হোয়াইল রিডিং আই রিমেম্বার্ড হার, তো এটা কিন্তু জীবনও করা যাবে না, রিডিং এর সময় শুধু রিডিং। তারপর দেখো, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য পেন টু মি, তাহলে কি হবে? Giving the pen to me. গিভিং দ্য পেন টু মি, এটা তো রিডিং গেল। তারপর দেখো, আই ফিল লাইক ড্যাশ টু দ্য বিচ, তাহলে কি হবে? Going there. Going to the beach. গোয়িং টু দ্য বিচ। এখন এই জায়গাতে একটা জিনিস ছিল, দেখো পেন শব্দটা চলে আসছে, হ্যাঁ। একটা প্রবাদ আছে, প্রবাদ না, একটা তোমার ট্রান্সলেশন আসে পরীক্ষা অনেক সময়, যে লাইনটি কেটে দাও বা ছত্রটি কেটে দাও। তো এটার ইংরেজিতে কি হবে বলো তো? লাইনটি কেটে দাও, এটার ইংরেজি কি হবে? লাইনটি Pen কেটে, through the line. maybe. পেন থ্রু দা লাইন। এটা তুমি আগে থেকেই জানতা মানে পড়ছিলা তাই? পড়ছিলাম। হ্যাঁ। আচ্ছা, পেন থ্রু দা লাইন। তো তো কেন এটা তোমার এটা বলতেছ, মানে এটা কেন বললা না যে কাট দ্য লাইন, এটা কেন বললা না? কাট মানে তো কেটে দেওয়া একদম। কাট মানে মানে তো লাইনটা তো হচ্ছে উপর পুরো দিয়ে। কেচি দিয়ে কেটে ফেলা, কিন্তু আমরা তো বলছি লাইনটি হ্যাঁ। কেটে দাও। ধরো এটা একটা লাইন, লাইনকে কাটা মানে কি? লাইনের মাঝখান দিয়ে একটা দাগ টানতে হবে, তাইলে লাইনটা কাটা হবে। সেই জন্য কি করতে হবে? যে পেনটাকে থ্রুলি মাঝখান দিয়ে নিয়ে যেতে হবে। পেন থ্রু দ্য লাইন, তার মানে হচ্ছে লাইনটা কেটে দেওয়া। ক্লিয়ার এখন? দিস ইজ দ্য কনসেপ্ট। তারপর আসো বিফোর এন্ড আফটার, এই রুলসটা থেকেও প্রচুর কোশ্চেন আসে। তো বিফোর এবং আফটারের অর্থের মধ্যেই তার রুলস লুকায়িত। দেখো, বিফোর শব্দের অর্থ কি? পূর্বে। আর আফটার শব্দের অর্থ কি? পরে। তার মানে এখানে বিষয় হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে, এক পাশে পাস্ট ইনডিফিনিট আর এক পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট। মনে রাখবা, বিফোর এর পূর্বে, বিফোর শব্দের অর্থ পূর্বে, তাই বিফোর এর পূর্বেই তোমার পাস্ট পারফেক্ট টেন্সটা বসবে। পারফেক্ট, পারফেক্ট জিনিসটা বিফোর যেহেতু পূর্বে বোঝায়, তার পূর্বেই বসবে, আর পরে গিয়ে পাস্ট ইনডিফিনিট হবে। আর আফটার যেহেতু পরে বোঝায়, তাহলে পারফেক্ট জিনিসটা পরেই বসবে। এই যে আফটারের পরে গিয়ে পাস্ট পারফেক্ট, আগে হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট। এখন আর ভুলবা জীবনে বলো যে বিফোর এর পূর্বেই পাস্ট পারফেক্ট, আর পরে পাস্ট ইনডেফিনিট, এবং আফটারের পরেই হচ্ছে গিয়া পাস্ট পারফেক্ট, আগে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? তাহলে দুইটা সেন্টেন্সের জি। অ্যান্সার করো। হি হ্যাড রিচড স্কুল বিফোর দ্য বেল, কি হবে? রিং কি রাং। হয়ে? র্যাং, আর এ এন জি, রাং বা র্যাং। তারপর দেখো, হি রিচড স্কুল আফটার দ্য বেল হ্যাড, কি হবে? এটা তো রাং। রাং হবে, আর ইউ এন জি, রাং। ঠিক আছে, আর ইউ এন জি, আর এটা হচ্ছে আর এ এন জি, রিং র্যাং রাং। ওকে, তারপর আসো বাই দ্য টাইম। বাই দ্য টাইম হচ্ছে কি তোমার, যদি শুরুতে ফিউচার পারফেক্ট টেন্স থাকে, ফিউচার পারফেক্ট টেন্স, যেমন তোমার উইল হ্যাভ, এটাকে বলে ফিউচার, বা শ্যাল হ্যাভ, এটাকে বলে ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে গিয়ে বাই দ্য টাইম থাকলে পরবর্তীতে হবে কি? প্রেজেন্ট ইনডেফিনিট নর্মাল সেন্টেন্স। কিন্তু যদি শুরুতে পাস্ট পারফেক্ট টেন্স চলে আসে, যেমন হ্যাড তারপরে ভি থ্রি, হ্যাড ভি থ্রি যদি থাকে, তাহলে সেটাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর যদি বাই দ্য টাইম থাকে, তাহলে পরবর্তী হবে গিয়ে পাস্ট ইনডেফিনিট। যেমন দেখো, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক বাই দ্য টাইম হি ড্যাশ, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে হি এর পরে কি হবে? অ্যারাইভ। arrived, মানে অ্যারাইভস, অ্যারাইভস। এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তো, তার মানে এস যুক্ত হবে। তারপর দেখো, আই হ্যাড কমপ্লিটেড, তার মানে পাস্ট পারফেক্ট আছে, দ্য ওয়ার্ক বাই দ্য টাইম হি ড্যাশ, তাহলে এক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডেফিনিট, হি অ্যারাইভ। অ্যারাইভড, এ আর আর আই
VED, arrived. Okay, this is the correct answer. এবার আসো যে নো সুনার, হার্ডলি, স্কার্সলি আর এটা হচ্ছে বেয়ারলি। মনে রাখবা নো সুনারের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স, সরি, নো সুনারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তার সাথে বসে হচ্ছে গিয়ে দেন, এরপরে গিয়ে পাস্ট ইনডেফিনিট। হার্ডলির পরেও সেম, কিন্তু তার সাথে বসে হোয়েন, স্কার্সলির সাথেও হোয়েন এবং বেয়ারলির সাথেও হোয়েন। শুধুমাত্র নো সুনারের সাথে আমরা কি পাইলাম কনজাংশন হিসেবে দেন পাইলাম, বাকি সবগুলোর ক্ষেত্রেই হোয়েন বসে। তাহলে উত্তর করো, নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন ড্যাশ অ্যাওয়ে। তাহলে এখানে দেখো অলরেডি পাস্ট পারফেক্ট টেন্স চলে গেছে, কিন্তু হ্যাড দ্য থিপ সিন, তাহলে এটা কি হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে রান অ্যাওয়ে হয়ে যাবে র্যান অ্যাওয়ে। এরপর দেখো হার্ডলি আছে, হার্ডলির সাথে দেখো হোয়েন বসছে কিন্তু আর দেন বসে নাই, তাহলে হার্ডলির সাথে শুরুতে কি হবে পাস্ট পারফেক্ট, তাহলে হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, মানে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার সবাই রুলসটা, যে তোমার নো সুনার, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি এগুলোর পরে ইমিডিয়েট পাস্ট পারফেক্ট টেন্স এবং শেষে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু কনজাংশন হিসেবে নো সুনারের সাথে দেন বসে, বাকি সবগুলোর সাথে হোয়েন বসে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এটা থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে কিন্তু। এরপর দেখো প্রিফার টু, মনে রাখবা প্রিফার টু এর পরে কি হবে, যে আই প্রিফার টু ডু ইট, টু যেহেতু তারপরে বেস ফর্ম বি ওয়ান ফর্ম, তার মানে ডু ইট হবে। কিন্তু এটা দেখো আই প্রিফার ওয়াকিং টু ড্যাশ, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু তুমি আর রান দিতে পারবা না, কারণ এই ক্ষেত্রে আবার প্যারালেলিজম কনসেপ্টটা চলে আসছে। আই প্রিফার ওয়াকিং টু রানিং হবে, কারণ এটা যেহেতু ওয়াকিং, তাহলে এই পাশেরটাও তোমাকে আইএনজি ফরম্যাটে রাখতে হবে, রানিং রানিং বানাতে হবে। মানে ওই যে প্যারালেলিজম, এখানে তুলনা, এখানে তুলনা, ইকুয়াল জিনিসের মধ্যে তুলনা করতে হবে, কিন্তু প্রথম সেন্টেন্স আই প্রিফার টু ডু ইট হবে, নট ডুইং ইট। আচ্ছা, তারপর দেখো উড রেদার এর রুলসটা কি, আই উড রেদার ড্যাশ হেয়ার টু নাইট, তাহলে যেহেতু আছে এখানে আই উড রেদার স্টে হেয়ার টু নাইট, তাহলে স্টেই থাকবে, কিন্তু পরেরটা দেখো লাস্ট নাইট আছে, তাহলে কি হবে স্টেইড দেয়ার টু নাইট, সরি লাস্ট নাইট। আই উড রেদার স্টার্ভ দেন ড্যাশ, তাহলে এখানে যেহেতু স্টার্ভ আছে, তাহলে এই বেগকেও তোমার বেগই রাখতে হবে, তুমি একে বেগিং বানাইতে পারবা না, তাহলে বেগই রাখতে হবে। এইটা যে ফরম্যাট, তুলনাও তোমার একই ফরম্যাট হইতে হবে, যে আমি না খেয়ে থাকবো তাও ভিক্ষা করবো না, তাহলে স্টার্ভ দেন বেগই হবে, কোনো চেঞ্জ হবে না। আই গেস উড রেদার এর রুলসটাও বুঝছো। সো ওভারঅল এতটুকুই ছিল রাইট ফর্ম ভার্বস এর রুলস গুলো, আশা করছি সবাই ক্লিয়ার। আর শুরুতে আমরা ভার্বের যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো দেখলাম, যে এর মধ্যে কত ধরনের ক্লাসিফিকেশন হতে পারে, কোন ভার্বটা কিরকম, কোনটা তোমার মেইন ভার্ব, কোনটা তোমার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে কি কি ক্লাসিফিকেশন আছে, তারপর তোমার ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কগনেট, ফ্যাক্টিটিভ, তারপর তোমার কি কোপুলেটিভ, একই সাথে তোমার আরো যে সকল আনুষঙ্গিক ভার্ব রিলেটেড কনসেপ্ট গুলো ছিল সবগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে কভার করছি। এখন তোমার দায়িত্ব কি, তোমার ডিউটি হচ্ছে তুমি যে বইটা আছে সেই বইটা থেকে ভার্ব রিলেটেড যতগুলো কন্টেন্ট আছে সেগুলা থেকে প্রিভিয়াস ইয়ারলি যা যা কোশ্চেন আসছে, সেটা বিসিএস, ডিইউ, জেইউ, বিউপি বা আদার্স ইউনিভার্সিটি, সবগুলো কোশ্চেন একটু সলভ করার ট্রাই করবা। যদি না পারো গ্রুপে ডিসকাস করো বা আমাকে জানাও যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারিনি, এটা বুঝিয়ে দেন, বা নেক্সট ক্লাসে তুমি দেখাইলে যে ভাই এই প্রবলেম গুলো হয়েছে। তো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, আর দেখতে হবে যে কোথায় তোমার প্রবলেম গুলো বের হয়, সেটাকে পরবর্তীতে আবার সলভ করে নিতে হবে, তাহলেই দেখবা যে উইক পয়েন্টটাও হয়ে গেল, আর যেগুলো পারছো সেগুলো তো পারছোই, তার মানে পরীক্ষার হলে গিয়েও পারবা, এই আর কি। এখন বলো, কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়েছে এমন কোনো টপিক আছে, বলো তো, যে ভাই বুঝতে পারি নাই। না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ।